সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1507তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ জসিমউদ্দিনের জীবনের, সৌদি প্রবাসী মোহাম্মদ জসিমউদ্দিনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, সৌদি নিয়ে সুন্দরী বউকে দিলেন 9 বিয়ে। একজন স্বামী নিজেই ভালোবেসে তার সুন্দরী বউকে সৌদি আরবে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তার বউকে তিনি 9টা বিয়ে দেয়। দেখেন, জীবনের গল্প অনুষ্ঠানে আমি মাঝে মাঝে এমন কিছু গল্প পাই যেগুলা পড়ে আমি মনের অজান্তে চোখের পানি ঝরিয়ে ফেলি। আজকের এই গল্পটা এমনই এক গল্প যা হাজারো গল্পকে পিছনে ফেলে আপনাকে এমনই এক বাস্তবতার সম্মুখীন করবে যে বাস্তবতা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। আমরা কি দুনিয়াতে সবাই মানুষ বসবাস করি? এই গল্প শেষে আপনি আমাকে সেই প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করতেন না। আগে বাবা চট্টগ্রাম শহরে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। যে কোনোভাবেই আমার আব্বুর চাকরিটা চলে যায় এবং চাকরি চলে গেলে পরে আব্বা তখন বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে বাবা আর কোনো কিছুই করতো না, একদম ঘুরে ফিরে খাইতো। আমাদের গোটা পরিবারটা চালাতো আমার মা একাই। আমার মায়ের হাতের কাজের অনেক দক্ষতা আছে। আমার মা হাতে হাত পাখা, মোড়া, এটা সেটা অনেক ধরনের বিছনা সহ কাঁথা আমার আম্মা হাতে বানাইতে পারতো। হাতের কাজে আমার মায়ের অনেক দক্ষতা ছিল। শুধু হাতের কাজেরই দক্ষতা নয়, আমার মায়ের হাতের রান্নাও ছিল অনেক বেশি সুস্বাদু, যার কারণে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান অথবা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আমার আম্মাকে নিয়ে যাওয়া হতো। আমার মা সেখানে বাবুর্চির কাজ করতেন, রান্নাবান্না করতেন। আমার মায়ের হাতের রান্না যে একবার খেয়েছে সে দ্বিতীয়বার আমার মাকে দাওয়াত দিয়ে দিবে। আমার মা দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিলেন না, তাই তো আমার দাদি আমার মাকে দেখে বলতেন যে জাতের মেয়ে কালো ভালো। আমার মা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, দিনের পথে চলতেন এবং খুব ভালো একজন মহিলা ছিলেন। ছোটোবেলা থেকে আম্মার স্বপ্ন ছিল যে, আমার বয়স যখন কম তখন থেকে আম্মা স্বপ্ন দেখতেছিল যে তিনি আমাকে পড়াশোনা করাবেন। এত অভাব অনটনের মাঝেও আমার মা আমার ভাই বোন সবাইকে স্কুলে পাঠাতেন, কিন্তু ভাই পড়াশোনার প্রতি আমার কোনো রকমের মনোযোগ ছিল না। আমার পড়াশোনা ভালোই লাগতো না এবং আমি খুব কষ্ট করে ক্লাস 8 পর্যন্ত পড়ি। আমাদের এলাকারই একটা স্কুল থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ি এবং ক্লাস 8-এ ওঠার পরে আমি আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই। আম্মা আর মেয়েরও আমাকে স্কুলে পাঠাইতে পারতো না। আমি যাবই না, আমি টোটালি পড়াশোনা বন্ধ করে দিই। তো ক্লাস 8-এ পড়া অবস্থায় পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তখন পরিবারের সঙ্গে সময় দিচ্ছিলাম, মায়ের সঙ্গে ঘুরতেছিলাম, এখানে ওইখানে যাচ্ছি। এবং ওই মুহূর্তে আমি ক্লাস 8-এ যখন পড়ি, ওই মুহূর্তে আমার আব্বাকে আমার মা একটা লোকের সঙ্গে কথাবার্তা বললে খুব কষ্ট করে বহু বছর পরে আমার আব্বাকে একটা হসপিটালে চাকরি দেয়। মানে আম্মাই রিকোয়েস্ট করে তার কোন পরিচিত লোক দ্বারা আমার আব্বাকে একটা হসপিটালে চাকরি দেয়, হসপিটালে ক্লিনার আর কি, একটা প্রাইভেট হসপিটাল, ওটাতে উনি ক্লিনারে কাজ করবে। তো আমার আব্বা যায় এবং গিয়ে আমার আব্বা প্রায় বছর খানিকের মতো ওখানে কাজ করে। বছরখানে কাজ করার পরে আমার আব্বার কী জানি কি হইতো, আব্বা কোনো কাজ করতে পারতো না, মানে কাজ ওনার ভালোই লাগতো না। 1 বছর পরে আমার আব্বা তখন কাজ ছেড়ে বাড়িতে চলে আসে। আমার আম্মা বারবার বলে, খুব কষ্ট করে কথাবার্তা বলে আপনার জন্য কাজটা ম্যানেজ করছি এবং আপনি এভাবে হুটহাট করে চলে আসতেছেন, তা কি করে হয়, আপনি আবারও কাজে যান। যতভাবেই আব্বাকে বলা হলো, আব্বা আর ওই কাজে যাবেই না, আব্বা টোটালি কাজে যাচ্ছে না। এবার মা তখন নিরুপায় হয়ে আমারে বললো, জসিম রে, সংসার তো আর চলবে না, সংসার তো প্রচণ্ড অভাব দেখা দিতেছে, তোর আব্বা অন্তত 2টা টাকা ইনকাম করতো, সেও তো এটা বন্ধ করে দিল। যেহেতু ওখানে তাদের লোক লাগবে, তো একটা কাজ কর, তোর আব্বার জায়গায় গিয়ে তুই কাজ কর। তা আমি তখন বললাম যে, মা আমি কি কাজ করতে পারবো? আমার আম্মা বলে, এটা কঠিন কাজ না, আমি তোরে নিয়ে যাব। তো অলরেডি তারা ওই সময় আরেকটা লোক নিয়ে নিছে, মানে ক্লিনারের পদে আরেকটা লোক নিয়ে নিছে। এরপর আম্মা আমাকে নিয়ে গিয়ে সেখানকার যে ম্যানেজার ছিল তারা বুঝিয়ে বলতেছে, ভাই রে, আমার পরিবার চলে না, অন্তত আমার স্বামী যেহেতু কাজ করে না, চাকরিটা আমার ছেলেরে দেন। তো ম্যানেজারটা ভালো ছিল, যে লোকটারে নিয়োগ দিছে ওই লোকটারে বুঝিয়ে শোনায় বিদায় করে তখন আমাকে ওখানে কাজ দিছে। তো
তো যখন আমাকে কাজ দিছে আমি তখন ওখানে কাজ করতাম, বাট ক্লিনারের কাজ তো অতটা ভালো করতে পারতাম না। এবার টুকিটাকে অনেক দিন প্রায় 6-7 মাসের মতো কাজ করি, এবং কাজ করতে করতে যেহেতু একটু একটু পড়াশোনাও করছিলাম, সেই জায়গা থেকে তখন আমার একটু প্রমোশন হয়। মানে ক্লিনার থেকে, মানে এক ক্লিনারেই থাকে, বাট ওই সময় তো টয়লেট পরিষ্কার করা বা অনেক কাজ করা লাগতো। সেই সময়টা আমি শুধু রিসিপশনের যে জায়গাটা আছে ওখানে কাজ করতাম, এবং রুগী আসলে রুগীদের সিরিয়াল মেনটেন করতাম, মানে একটু প্রমোশন হয়। তো ওই সময় আমার বয়সও কিন্তু প্রায় অনেকটাই বেড়ে যায়। আমার বয়স তখন প্রায় কমও না, প্রায় 17-18 মতো হয়। তো এই করতে করতে তখন আমি ওখানে কাজ করতেছি, বেতনও পাচ্ছি, পরিবারের জন্য টাকাও পাঠাচ্ছি। তো হসপিটালে বিভিন্ন ধরনের রুগীরা আসতো, রুগীদেরকে দেখতাম, শুনতাম, কিন্তু সবসময় আমার ভিতরে একটা হঠাৎ করে বড়লোক হওয়ার একটা প্ল্যান কাজ করতো। আমি বেশি বেশি সিনেমা দেখতাম, সিনেমা প্রেমী একটা ছেলে ছিলাম, এবং চিন্তা করতাম যদি আমি একটা কোটি টাকার লটারি পেয়ে যেতাম, আমার যদি হঠাৎ করে অনেকগুলো টাকা হয়ে যেত, আমি যদি কোনো না কোনোভাবে অনেক বড়লোক হয়ে যেতাম, মানে এইরকম স্বপ্নগুলো আমি সবসময় দেখতাম। তো এইরকমই একটা লটারি আমার জীবনে লেগে যায়, এবং যদিও এটা আমি ভালো কাজে লাগাতে পারিনি। একদিন হলো কি, দুপুরের দিকে তখন আমার শরীরে একটু একটু জ্বর ছিল, মানে শরীরটা খারাপ ছিল। তো রিসিপশনে যেই মানুষগুলো এসে বসে, রুগীরা বসে, ওই রুগীর কর্নারের চেয়ারের মধ্যে আমি গিয়ে বসে আছি, এবং বসে কিছুটা ঘুমের ভাব ধরে আছি, মাথাটা ব্যথা করতেছিল এই জন্য। তো আমার পাশে এসে একটা মহিলা বসে, এবং মহিলা বসার পরে মহিলার পাশে একটা, মানে মহিলারই সম্ভবত কোনো বান্ধবী বা ননদ টনট এই টাইপের কে হবে। মহিলা বলতেছে আমার অনেক ভয় লাগতেছে, আল্লাহ জানে না জানে কী হবে, আমি কি পারবো, এটা সেটা বলতেছে। তারপর ওই মানে মহিলার পাশে যে মেয়েটা আছে, ওই মেয়েটা বলতেছে এত ভয় পান কেন, কিচ্ছু হবে না। পরে বলে, এই মহিলা বলতেছে যদি আমার স্বামী জানতে পারে আমাকে আস্ত রাখবেন, আমার স্বামী জানলে আমাকে তালাক দিয়ে দিবে, আমি এই কাজটা কেন করলাম, কী কারণে করলাম, আল্লাহ। এরকম করে মহিলা একটু কান্নাকাটি করতেছে, আমি কিন্তু তার পাশের চেয়ারে বসে আছি। তো কেন কান্নাকাটি করতেছে, কী কারণে করতেছে, আমি ভাই এগুলো আবার বুঝতে পারতেছিলাম না পারার পরে এই মহিলা একটু কান্না ভাব, খুব বাজে একটা অবস্থা আর কি মহিলাটার। তো এরপরে তারা কী করলো, ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের সঙ্গে কী কথা হলো সেইটুকুন আমি জানি না, তবে ডাক্তার বললো যে ঠিক আছে, কাজ হবে। কীভাবে কাজ হয়েছে, আর আমাদের এখানে এই হসপিটালে কিছু উল্টাপাল্টা কাজও হইতো, ওইটা জায়গায় আপনাকে না বলি, অনেক ধরনের উল্টাপাল্টা কাজও হইতো। পরে মহিলার ভিতরে নিয়ে গেল, এবং ভিতরে যাওয়ার পরে প্রায় রাত 9টার দিকে, 8টা কি 9টার দিকে মহিলাকে বের করছে। তা আমি তখনও কাজ করতেছিলাম, টুকিটাকি কাজ করতেছি। 9টার দিকে বেরোয়ার পরে আজ যে তারা অনেক কথাবার্তা বলছে বা এটা সেটা, এগুলো কিন্তু আমার আর মনে নেই, মানে আমি আর এত দিকে খেয়াল করি নাই, আমি আমার কাজ করতেছি। তো 9টার দিকে মহিলাটা অপারেশনের রুম থেকে বেরোইছে। বেরোয়ার পরে এই মহিলার যেই, মানে এর সাথে যে আরেকটা মেয়ে আছে, ওই মেয়েটা তখন আমার বলতেছে, ভাই আপনি কি এখানে কাজ করেন? আমি বললাম জি। বলে আমরা অমুক জায়গায় যাব, আমাদেরকে কি একটা সিএনজি ঠিক করে দিতে পারবেন, বা একটা গাড়ি ঠিক করে দিতে পারবেন? পরে আমি বললাম যে ওই জায়গা তো এখান থেকে অনেক দূরে, এখন এই পাওয়া যাবে কিনা, আচ্ছা ঠিক আছে আমরা দেখি। আর আমাদের ওই ক্লিনিকটা বা হসপিটালটা ছিল কিন্তু শহর থেকে মোটামুটি একটু বাইরে, মানে শহরের ভিতরে না। তো এবার আমি একটা সিএনজি ঠিক করলাম। সিএনজি ড্রাইভারের সাথে আমার সম্পর্কটা মোটামুটি অনেকটা ভালো আছে। ওই সিএনজিটা ঠিক করে দিয়ে সিএনজিতে আমি মহিলারা উঠাই দিলাম, সিএনজি ড্রাইভার মহিলারা বাড়িতে দিয়ে আসছে। আমি আবার আমার ডিউটি শেষ করে যথারীতি বাসায় চলে গেছি। বাসা থেকে চলে আসছি, মানে সারা রাত ঘুমিয়ে পরের দিন আবার কাজে আসছি। পরের দিন দুপুরবেলা ওই সিএনজি ড্রাইভারের সঙ্গে আমার দেখা। ওই কিন্তু আবার আমাদের হসপিটালে অনেক ভাড়া টাড়া মারে, বা অনেকেই যদি আমাকে বলে আমি ওনাকে ডাইকে আনি, এবং আমাদের হসপিটালের সামনেই হচ্ছে উনি থাকে, এরকম আর কি। লোকটা অনেকটা ভালো। তো আমার যখন বললো, আমি ওনাকে মানে এরে ফোন করে এরে আইনায় তারপর আমি পাঠিয়ে দিলাম আর কি। এবার পরের দিন দুপুরবেলা ওই সিএনজি ড্রাইভারের সঙ্গে আমার দেখা হওয়ার পরে সিএনজি ড্রাইভার আমার বলে, আচ্ছা জসিম, কালকে যে তুই রুগীগুলো আমার দিলি, এই রুগীগুলারই তুই চিনিস? আমারে বলে। আমি বললাম যে না ভাই, আমি তো চিনি না, কেন, কী হয়েছে? পরে বলে, রুগীগুলো মনে হয় কোনো না কোনো একটা ঝামেলা করছে, বড় ধরনের কোনো ঝামেলা করছে মনে হয়, এবং মানে হসপিটালে একটু খবর নিয়ে দেখতো যে এরা কি করছে, বা মনে হয় কিছু একটা করছে, কারণ সিএনজির মধ্যে তাদের কথাবার্তা আমার কাছে অনেকটা অন্যরকম লাগছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি কথা বলবো। পরে আমি ওই যে ওনাদের যেই রিপোর্ট যেখান থেকে বেরোয়, বা যে ডাক্তার আছে, ডাক্তারের যেই আছে, ওনার সঙ্গে কথা বললাম যে ভাই এরা আসলে কি করছিল। পরে জানতে পারি ওই মহিলা বাচ্চা অপারেশন করছে, মহিলার পেটে বাচ্চা ছিল, বাচ্চা নষ্ট করছে বা এই ধরনের কোনো কাজ করছে। তো এইটা শোনার পরেই আমি তখন মানে আর কথাটা বাড়াইলাম না, বা কথাটা বললাম না বলার পরে হঠাৎ করে এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করতে আমার মাথার মধ্যে আসলো, হায় এই যে মহিলা, সে তো মোটামুটি বাচ্চা নষ্ট করছে, এবং মহিলা যে বললো আমার হাজব্যান্ড যদি জানতে পারে আমার অস্তিত্ব ঠিক রাখবে না, এবং এটা সেটা কথা বলছে, মানে তাদের ভিতর আসলে কি হচ্ছে, এইটা জানার জন্য আমি তখন একটু মোটামুটি চেষ্টা দেওয়ার পরে আমি সিএনজি ড্রাইভারের সঙ্গে তখন আবার কথা বলে বললাম যে ভাই এরা তো এরকম বাচ্চা নষ্ট করছে,
মহিলার পেটে বাচ্চা ছিল, এমনি এমনি বাচ্চা নষ্ট করছে। পরে বলে আরে মহিলাটা মনে হয় অবৈধ কাজ করে বাচ্চাটা নষ্ট করছে, এবং মহিলার তোমার হয়েছে, মানে মহিলার স্বামী মনে হয় বিদেশ থাকে। আমি বললাম কি বললেন, মহিলার স্বামী বিদেশ থাকে? বলে হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, আর মহিলা হচ্ছে বাচ্চাটা এমনি এমনি মনে হয় নষ্ট করে ফেলছে, অবৈধ বাচ্চা মনে হয়। আমি বললাম তাদের বাড়ি কোথায়? পরে উনি আমার গ্রামের নাম বললো বা ঠিকানাটা বললো, যে গ্রামে উনি নামাই দিয়ে আসছে। মানে শয়তানের মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি আসে, তখন আমার মাথায় একটা অন্যরকম শয়তানি বুদ্ধি চলে আসছে। শয়তানি বুদ্ধিটা কীরকম হইছে, আমি চিন্তা করতেছি যে আমি ওই মহিলারা ফোন দিয়া ব্ল্যাকমেল করব। আমি মহিলারা বলবো যে আপনি যে আমাদের হসপিটালে এসে বাচ্চা নষ্ট করছেন, আপনার স্বামী তো বিদেশ থাকে, আপনার স্বামীর সাথে আমার যোগাযোগ আছে, আমি আপনার স্বামীকে বলে দিব আপনি আমার হসপিটালে বাচ্চা নষ্ট করছেন, আমি মহিলার কাছ থেকে টাকা নিব। মানে ওই যে শর্টকাট বড়লোক হওয়ার যে একটা প্ল্যানিং বা চিন্তাভাবনা ছোটোবেলা আমার মাথায় ছিল, ওই প্ল্যান অনুযায়ী আমি তখন এই সিদ্ধান্ত নিলাম যে আমি এটা করব। এবং যথারীতি এটা মাথায় আসার পরে মহিলার যে অপারেশন করছে বা যে ডাক্তার ছিল ওইখানে মহিলার ফোন নাম্বার দেওয়া ছিল। আমি সেই ফাইল থেকে মহিলার ফোন নাম্বারটা ম্যানেজ করি। ফোন নাম্বারটা ম্যানেজ করে একদিন রাত্রেবেলায় মহিলাকে ফোন করি। ফোন করার পরে মহিলা আমার ফোনটা ধরার পরে আমি বললাম যে আপনি কি রূপা বলতেছেন? মহিলার নাম ছিল রূপা আক্তার। বলে জি আমি রূপা বলতেছি। রাত তখন আনুমানিক প্রায় 8টা কি 9টার মতো বাজে, এরকম একটা সময়। আমি হসপিটালের সামনেই একটা নীরব জায়গায় দাঁড়িয়ে কল দিলাম। তারপরে বলতেছে যে ভাই আপনি কি, আমি তো চিনলাম না। আচ্ছা আমাকে আপনি চিনবেন না, আর আমাকে আপনার চিনার প্রয়োজনও নাই, তবে আপনি যদি আমার সঙ্গে ভালো করে কথা বলেন একটা বড় বিপদ থেকে বেঁচে যাবেন। পরে বলে কী ধরনের বিপদ? আমি বললাম আমার টাকা লাগবে 10,000, আমার 10,000 টাকা পাঠাই দেন। পরে বলে আপনাকে 10,000 টাকা আমি কেন পাঠাবো? আমি বললাম যদি পাঠান তাহলে ভালো, আর যদি না পাঠান তাহলে আপনি কিছুদিন আগে হসপিটালে এসে যে আকাম করে গেছেন এটা আমি আপনার হাজব্যান্ডকে বলে দিব। এইটা বলার পরেই তো মহিলা তখন একেবারে স্তব্ধ হয়ে যায়, মানে চুপ হয়ে যায়। আয় হায়, মহিলা তখন ভাবে এই লোককে এবং এই লোকে এই ধরনের কথা কেন বলতেছে। পরে আমারে বলে ভাই আপনি কি মানে চিৎকার শুরু করছে যে আমাকে আপনি চিনবেন না, আর আমাকে আপনার চিনার প্রয়োজনও নাই, আমি যেটা বলছি এটা যদি করেন তাহলে ভালো, আর না হলে আপনার হাজব্যান্ডকে ফোন করে আমি বলে দিব। আমার হসপিটালে তো রিপোর্ট আছে, আপনার হাজব্যান্ড এসে রিপোর্ট দেখবে, সিরিয়াল দেখবে, সেসব জেনে যাবে। আর আপনারাও যদি পরীক্ষা নিরীক্ষা করায় বের হয়ে যাবে যে আপনি বাচ্চা নষ্ট করছেন। মহিলা তখন কান্না শুরু করছে যে ভাই আপনার পায়ে ধরি, আপনি এটা কি, আপনি কেন আমাকে এই ধরনের কথা বলতেছেন, আমার কাছে আপনি কি চান? আমি বললাম তো 10,000 টাকা দিলে আপনার কেস মীমাংসা হয়ে যাবে, আপনার এটা কেউই জানবে না। পরে মহিলা কান্নাকাটি করে বলতেছে ভাই আজকে আমার 6 বছরের সংসার, আমার স্বামী বিদেশে থাকে, আমার সংসারটা নষ্ট করেন না ভাই, আমার সংসারটা ভাঙেন না। আমি যে ঠিক আছে আপনার সংসার আমি ভাঙবো না, আপনার সংসার আমি নষ্টও করবো না, শুধু আমার টাকাটা পাঠাই দিবেন, কিচ্ছা খতম। এটা বলার পরে মহিলা তখন করলো কি, যেভাবে তার কাছে টাকা চাইছে ওইভাবে আমার টাকা দিয়ে দিল। এই সামান্য টাকাটা আমি যখন পেয়ে গেলাম, সামান্য বলতে ওই সময় তো 10,000 টাকা সামান্য টাকা না, মোটামুটি প্রায় অনেক টাকা। এই টাকাটা হাতে পাওয়ার পরে আমার লোভের অংশ তখন আরও বেড়ে গেল। হায়, আমি যেমনি চাইছি মহিলা তো আমার এমনিই টাকা দিছে, আমি তো টাকা পেয়ে গেছি। সুতরাং লোভ তখন ভিতরে আরও কাজ করতেছে। এইবার লোভের বশবর্তী হয়ে আমি মহিলারে বললাম 2 দিন পর পরে ফোন দিতাম, 3 দিন পর পরে ফোন দিতাম, আমার টাকা লাগবে, আমার এই লাগবে, আমার সেই লাগবে। মহিলা আমার কাছে মাপ চাইতো, কান্নাকাটি করতো যে ভাই আপনার পায়ে ধরি, আপনি এগুলো করবেন না, বা এটা সেটা সবসময় আমারে বলতো। তা আমি আর মহিলারে কোনো কিছু বলতাম, আমি যে ঠিক আছে আমার টাকা লাগবে, আমার টাকা দিতে হবে। এরকম করে প্রায় অনেকগুলো মাস আমি মহিলার কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে যাই। এইভাবে মহিলার কাছ থেকে টাকা ঢুকে নিয়ে যাই। তো টাকা ঢুকে নিতে একটা সময় হলো কি, আমার ভিতরে মহিলাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা চলে আসে যে আমি তার সঙ্গে খারাপ কাজ করব, এরকম চিন্তা ভাবনা চলে আসে। বয়স কিন্তু তখন আমার অতটা বেশি হয়ে যায়নি, অত বড় হয়ে যায়নি। এরপরও এই খারাপ চিন্তা ভাবনা মাথায় আসার পরে আমি মহিলারে বললাম যে আপনি অমুক জায়গায় আসবেন, আমার সঙ্গে এগুলো করবেন, নাহলে আমি আপনার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে দেবো। মানে যেমনি তাকে ব্ল্যাকমেল করা দরকার এমনি তারা আমি আনতাম, ব্ল্যাকমেল করতাম। মোটামুটি তার সঙ্গে আমার এরভাবে সম্পর্ক হতেই থাকে। এভাবে প্রায় 1.5 বছর মতো কেটে যায়। 1.5 বছর পরে এবার মহিলা আমারে বলে ভাই রে, সবই তো আপনার সঙ্গে আমার হচ্ছে, আপনার কাছে আর যাওয়ার দরকার কি, আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমার এখানে আসেন, আপনি এখানে আসলেই তো আমার সঙ্গে এই ধরনের কাজ করতে পারেন বা এটা সেটা। এবার মহিলা আমাকে যেমনি ডাকতো আমি এমনি মহিলার বাড়িতে যাইতাম, এবং ওনার শ্বশুর শাশুড়ি ছিল, একটা দেবরও ছিল, ওনার হাজব্যান্ড তখনও বিদেশ থাকে, হাজব্যান্ড বিদেশ থেকে আসে নাই। আমি যাইতাম, গেলে মহিলার সঙ্গে এই ধরনের কাজে লিপ্ত হতাম, এই ধরনের কাজ করতাম। এই করতে করতে একদিন হলো কি, আনুমানিক রাত 9টা কি 9:30 বা 10টার মতো বাজে, এরকম একটা সময় আমি তার বাসায় গেছি। তার বাসায় যাওয়ার পরে তার সঙ্গে এই সমস্ত কাজগুলো করে আমি প্রায় আপনার 2টা কি 2:30টার দিকে তখন ঘর থেকে বের হয়েছি। বের হয়ে উঠানের মধ্যে আসছি, এমন সময় কে জানি চোররে বলে দিছে দৌড়ানি, মানে চোর বলে দিছে দৌড়ানি। রাতের বেলায় তো চোর বলে দৌড়ে দিছে, দৌড় দিয়ে আমাকে ধরে ফেলছে।
এই ধৈর্য ওই জায়গার ভিতরে আমাকে পাথারিক মারতে শুরু করছে, মারার মতো মারছে, মাইরেই ওখানে গাছের সঙ্গে আমাকে বেঁধে ফেলছে। মানে আমি তখনও বুঝতে পারতেছিলাম না আমার চোর বলে পিটাইতে আছে। এখন যখন আমার মারতেছে, মানে প্রায় তখন একদম সকাল হয়ে গেছে, ভোরে ভোরে মারতেছে, আমি একবার চিন্তা করতেছি আমি বলে দিব যে আমি এমন এমন অমুকের কাছে আসছি, আমি চুরি করতে আসি না, আমি রূপা ভাবির কাছে আসছি, এটা বলে দিব। আবার চিন্তা করি যে রূপা ভাবির তো কোনো দোষ নাই, তার কাছ থেকে আমি অনেক টাকা পয়সা নিয়ে গেলাম, তারা অনেক ব্ল্যাকমেল করলাম, এরপরেও আমি তার নাম বলবো না। তো সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর আমার তখন মাইরা আমার বাবা মায়ের মানে ঠিকানা জিজ্ঞেস করছে, ঠিকানা বলছি, তারা আমার ঠিকানাতে লোক পাঠাইছে। পাঠানোর পরে এবার 10টার দিকে আমাকে মাইট যখন অতিরিক্ত দিছে আমার আব্বা মা আসার আগে, আমি তখন তাদেরকে সত্যিটা বলে দিলাম, মানে এলাকাবাসীকে বললাম যে আমি এমন এমন অমুকের বউয়ের কাছে আসছি, রূপা ভাবির কাছে আসছি। ওমা, এটা বলার পরে তার যে দেবর ছিল, মানে ওই ভাবির যে দেবর ছিল, দেবর বলতেছে চোরেরে মাইট দিলে সে এমপির কথাও বলে, মন্ত্রীর কথা বলে, চেয়ারম্যানের কথাও বলে, ও মাইট দিলে বাপের নামও ভুলে যায়। এখন তুই মানে মাইট থেকে বাঁচার জন্য আমার ভাবিরে পাশাইতেছিস, আমার ভাবির দোষ দিতেছিস। মানে আমি তার মায়ের খেতে আছি আর মনে মনে চিন্তা করতেছি যে তাদের এটা একটা সাজানো প্ল্যানিং, যে তার ভাবি আমার প্ল্যানিং করে তার দেবরের কাছে ধরাই দিছে, এবং ওই মহিলা যে বাচ্চা নষ্ট করছে সম্ভবত এটা তার দেবরের বাচ্চাই হবে, মানে আমার একটা ধারণা আর কি, আমি তো জানি না। এবং মানে তাদের মায়ের বা তাদের কথাবার্তা আমি বুঝতেছি যে আমাকে প্ল্যানিং করে ধরছে। এরপরে ওই জায়গার ভিতরে ধরছে, পরে আমার এলাকা থেকে লোকজন, আমার আব্বা মানে আমার মা তো একজন সম্মানিত মানুষ ছিলেন ওই এলাকাতে, যে আমার আব্বা যেমন তেমন, কিন্তু আমার মা আমি চুরি করছি আমার এলাকার সব লোক জানছে। পরে আমাদের এলাকার চেয়ারম্যান, এরপরে মেম্বার থেকে শুরু করে গণ্যমান্য লোকজন গেছে, তারা স্টাম্পে সিগনেচার করছে, নাইলে আমাকে থানায় দিয়ে দিত, চালান করে দিত, যার কারণে তারা সিগনেচার করে রাত 10টার দিকে আমাকে তখন বাড়িতে নিয়ে আসে। রাত 10টার দিকে বাড়িতে আনে, এবং 10টার দিকে বাড়িতে আনার পরে আম্মা তখন বলতেছে তুই এই কাজটা কেন করলি, কীভাবে করলি, তোর বিবেকে একটা আবার বাধা দিল না, এই সেই, মানে খুব গালাগালি করছে আম্মা আমার সঙ্গে, আমি কেন চুরি করতে গেলাম। আম্মাও মনে করতেছে আমি চুরি করছি, সবাই মনে করতেছে যে আমি হয়তো চুরি করতে গেছিলাম। কাউরি আর কোনো কিছু বললাম না, এবং এই মায়ের খাইয়া এই অসুস্থ শরীর নিয়ে ভোর রাতে আমি তখন ঘর থেকে বেরিয়ে গেছি। মানে আমার এই মুখ আমি আর এলাকার কাউরে দেখাবো না, কারোর সামনে যাব না, কারণ আমাকে তো সকালবেলা এলাকার লোকজনে দেখতে আসবে, আমাকে মারছে, এখন আমার কী অবস্থা, আমার শারীরিক অবস্থা দেখার জন্য আসবে, আর 10 জনে 10 কথা বলবে, আমার এগুলো সহ্য হবে না। এই জন্য এই অসুস্থ শরীর নিয়ে রাতের বেলায় আমি ঘর থেকে বেরিয়ে গেছি। বাইরে হয়ে আমি আর ওই হসপিটালে চাকরিতে যাই নাই এই মর্মে, কারণ মানে আমি ওখানে গেলে আবার কোন ধরনের বিপদে পড়ি। আর অবশ্যই তো তারা ওই মহিলা যেহেতু এত কিছুই করছে, এই মহিলা অবশ্যই হসপিটালে এসে রিপোর্ট দেবে যে আমি রিপোর্ট থেকে তার নাম্বার নিয়ে এগুলো করছে। এই জন্য আমি আর এই হসপিটালে গেলাম না, সেখান থেকে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে গেছি। চট্টগ্রাম শহরে যাওয়ার পরে আমাদের এলাকার এক ছেলে আছে, ওই একটা গার্মেন্টসে চাকরি করে, ওর কাছে গিয়ে উঠছি চট্টগ্রাম শহরে। আমার শরীর তখন খুব খারাপ, মায়ের দাগ টাক তখনও আছে। হয়তো আমার দেখে বলতেছে কিরে জসিম, তুই এই জায়গায় কোত্থেকে এলি বা তোর কী অবস্থা। আমি বললাম যে দেখ দোষে এই ঘটনা, আমি এমনি বাড়িতে এই মানে ওর সব কিছু জানাইছি। জানানোর পরে বললো যে ঠিক আছে তুই আমার এখানে থাক, তোর কোনো সমস্যা নেই। তো ও বলতেছে গার্মেন্টসে চাকরি করার জন্য। আমি ভাই গার্মেন্টসে চাকরি করবো না, এবং গার্মেন্টসের চাকরি আমার ভালোও লাগে না, আমি করতে পারবো না। এরপরে আমি যেহেতু অনেক দিন ধরে হসপিটালে কাজ করছি, আমার মোটামুটি অভিজ্ঞতা আছে, সে জায়গা থেকে আমি তখন বিভিন্ন জায়গায় হসপিটালে কাজ খুঁজতে আমি তখন একটা হসপিটালে চাকরি পাই। চট্টগ্রাম শহরের ভিতরে একদম মেন সিটিতে আমি একটা হসপিটালে চাকরি পাই। তো চাকরি পাওয়ার পরে আমি যার সঙ্গে থাকতাম আর কি, ওর বাসা থেকে এই আমি যেখানে চাকরি করি এটা দূরত্ব অনেক বেশি। দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে আমার ওই মাস শেষে বেতনের টাকা শেষ হয়ে যাবে। পরে আমার এলাকার ছেলেটাকে ছেড়ে দিয়ে আমি তখন কী করলাম, ওই হসপিটালের আশেপাশে একটা ছোট্ট বাসা ভাড়া করলাম। তো এটা একটু বস্তির মতো এরিয়া ছিল, ওই বস্তির মতো এরিয়াতে আমি তখন বাসা ভাড়া করি, এবং বাসা ভাড়া করে ওই হসপিটালে চাকরি করি, যাই রুগী দেখি, এভাবেই সময় কাটতেছে। তো তখন হতো কি যে আমি ধরেন সকালবেলা যাইতাম এবং রাত্রেবেলায় বাসায় আসতাম। সারাদিন তো ডিউটি, বুঝছেন হসপিটালের কাজ অনেক বেশি, তো রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা আমার জন্য খুব কঠিন হয়ে যেত। আর আমার এমনি একটু সমস্যা ছিল, হোটেলে খাওয়া দাওয়া করলে আমি অসুস্থ হয়ে যেতাম, মানে জানি না আমার কী সমস্যা, মানে হোটেলের খাবার আমি খাইতে পারতাম না। তো ওই বস্তির মধ্যেই একটা মহিলা ছিল, নাম ছিল রোকসানা খালা, সবাই তারা রোকসানা খালা বলে। এই মহিলা সম্ভবত ইট ভাঙার কাজ করে, মানে ইট ভাটায় বা ইটের কাজ করে, একটু গরিব মহিলা। তো সবাই বলতেছে যে ওই মহিলা আবার মাঝে মাঝে মানে মহিলার কাছে আরও 2টা ছেলে নাকি খায়, তারা বাইরে কাজ করে। তা আমি তখন মহিলারে ধরে বললাম যে খালা, আপনি তো বাইরে 2টা ছেলের ম্যাচ সিস্টেম করে খাওয়ান, তা আমারে খাওয়াইতে পারবেন কিনা, আমার 2 বেলা দিলে হবে, সকালে নাস্তা আর রাতে খাবার, আমি তো দুপুরে হসপিটালেই খাবো। পরে মহিলা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, খাইলে তো সমস্যা না, ওরা 2 জন খায়, তুমিও খাইও। তারপর 3 জনে মিলে আমি তখন এই মহিলার সঙ্গে একটা মিল সিস্টেম করলাম, সকালবেলা নাস্তা করতাম
এরপরে কাজে চলে যেতাম, দুপুরে হসপিটালে খাইতাম, এরপরে রাতের বেলা এসে আবার তার এখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতাম। এইভাবে সময়গুলো কাটতেছে প্রায় বছর খানিকের মতো। আমি তখন হসপিটালে চাকরি করি। ইতিমধ্যে আব্বার সাথে আম্মার সাথে বাড়িতে ফোনে যোগাযোগ করে কথাবার্তা বলি। তারা তো আমার উপরে রাগ, ক্ষোভ, অভিমান, এগুলো কেন করলাম, কী কারণে করলাম, তারা তাদের মতো করে মোটামুটি অনেকটাই রেগে আছে। এবার যথারীতি আমি এই খালার সঙ্গে কথাবার্তা বলি, এখানে কাজ করে খাওয়া দাওয়া করতে করতে খালার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মানে ভালো একটা সম্পর্ক হওয়ার পর একদিন খালা আমারে বলতেছে যে আমার একটা মেয়ে আছে, বাড়ি হচ্ছে নোয়াখালী, মানে খালার বাড়িও নোয়াখালী। বলে তোমাদের হসপিটালে অনেক সময় ক্লিনার বা অন্য কোনো পদে লাগে কি না, আমার মেয়েটার যদি একটু কাজ দিতাম। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, হসপিটালে তো কাজের অভাব নেই, আপনি যদি বলেন তাহলে আমি কাজ দিতে পারবো, আপনারা নিয়ে আসেন। তাই খালা তখন করলো কি, তার মেয়ের একদিন নিয়ে আসছে নোয়াখালী থেকে। তো নিয়ে আসার পরে আমি দুপুরবেলা আসছি, আপনার কি বলে বিকালবেলা আসছি, রাতে আসছি কাজ থেকে আসার পরে খালার ঘরে খাইতে গেছি। খাইতে যাওয়ার পরে খালা তখন আমার বলতেছে যে জসিম, তুমি না বলছিলা আমার মেয়েটারে গ্রাম থেকে আনার জন্য, মেয়েটার তো গ্রাম থেকে আনছিলাম, এখন দেখো না একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কি না, গ্রামে আমার মেয়েটা থাকতে অনেক সমস্যা হয়। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খালা, সমস্যা নেই, কালকে আপনি আমার সাথে দিয়েন, আমি কাজে নিয়ে যাবো। পরে বলো ওর তো বয়স অতটা বেশি হয় না, কম বয়স, তুমি একটু আগে দেখো। এই কথা বলে খালা তখন তার মেয়েরে দিল ডাক। এখন মেয়েরে ডাক দেওয়ার পরে মেয়ে যখন আসছে ভাই, আমি মেয়ে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে আগুনের মতো সুন্দর চেহারা, দেখলে মনেই হয় না যে এটা খালার মেয়ে। মানে খালার চেহারার সঙ্গে কোনো মিলে নাই, মানে এটা যে মা মেয়ে পৃথিবীর কেউই বলবে না। আমি তখন বললাম যে খালা এটা কে, এবং পোশাক যে পরে আছে খুব দামি পোশাক, মানে কোনোভাবেই বিশ্বাস করার মতো না যে এটা এই খালার মেয়ে। আমি বললাম খালা সত্যি করে বলেন তো এটা কি? পরে বলতেছে কে বাবা, এটা আমার মেয়ে। আমি বললাম না খালা, আপনি মিথ্যা কথা বলতেছেন, এইটা আপনার মেয়ে না। পরে বলে কেন, আমি মিথ্যা কথা বলবো কেন, এটা তো আমারই মেয়ে। আমি যে না খালা, আপনি যতই বলেন যাই বলেন, আপনি এবার আমারই মিথ্যা বলতেছেন, এটা আপনার মেয়ে না, আপনার চেহারার সঙ্গে এই মেয়ের চেহারার কোনো মিল আছে? বলে বাসান এটা আমারই মেয়ে, এরকম করে বলতেছে। পরে আমি বললাম এত সুন্দর মেয়ে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি কালকে সকালে নিয়ে যাব, ওরে সকালে রেডি করে রাখেন। এই বলে আমি তখন মানে আমার রুমে আসছি। আইসে চিন্তা করতেছি শালা আগুনের মতো সুন্দর, এরকম সুন্দর মেয়ে আমার চোখে আর পড়ে নাই। এখন কি করা যায়? তো ভাবতেছি, মানে আমার এক কথায় মেয়ের এক নজর দেখে আমার ভালো লেগে গেছে, মানে আমি তার প্রেমে পড়ে গেছি, সোজা কথা যেটা। যাই হোক এরকম করে তখন সকাল হওয়ার পরে মেয়েও দেখে বোরকা টোরকা পরে রেডি হয়ে আসে। আমি তখন তারা নিয়ে হসপিটালে গেছি। যাওয়ার পরে ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বললাম, অ্যান্ড ম্যানেজার তারা কাজ দিছে। আমি মেয়েরে বলে দিলাম তুমি কাজ করবা ঠিক আছে, বোরকা পরবা, কখনোই বোরকার মুখোশ খুলতে পারবা না। কারণ আমার কথা হচ্ছে এই মেয়ের চেহারা যে সুন্দর, যে কেউ তারা দেখলে পাগল হয়ে যাবে, তা বোরকার মুখোশ খোলা যাবে না। ওরে বললাম যে তুমি বোরকার মুখোশ কখনোই খুলবা না, তুমি এখানে কাজ করবা। এখন এই মেয়ে দেখা যায় মানে আপনার হসপিটালে কাজ করতেছে, ক্লিনারে কাজ করতেছে, আর এরকমভাবেই ধরেন বোরকার মুখোশ কি আর সবসময় পরে থাকা যায়, ও মাঝে মাঝে মুখোশ খোলে। এর ভিতরে আমাদের যে রিসিপশনে একটা ছেলে আছে, নাম হচ্ছে হেলাল ভাই, উনি আবার মোটামুটি অনেকটা শিক্ষিত লোক, উনি আবার বেতনও ভালো। এই হেলাল ভাই মেয়ের দিকে পুরো পছন্দ করে ফেলছে, পছন্দ করে আমারই ধরছে। কারণ হেলাল ভাই তো জানে মেয়েরা আমি কাজে দিছি, আমারে ধরছে যে জসিম, এই যে তোমার এখানে যে কাজ করে মেয়েটার নাম আকলিমা, যে আকলিমারে আমার খুব ভালো লাগছে, আমার মনে ধরছে আমি মেয়েটারে বিয়ে করব। এর আগেও আরও অনেকেই মেয়ে নিয়ে অনেক কথাবার্তা বলছে। পরে আমি হেলাল ভাইরে বললাম যে ভাই এখন মেয়ে তো আর আমি তো জানি না, আমার কাজে দিচ্ছে, বলে মেয়ের মা কি, ঠিকানা কি। পরে আমি রোকসানা খালার কথা বলছি। এখন উনি তখন করলো কি, আমাকে অতিক্রম করে ওই মেয়ের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। মেয়ের মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর পরে মেয়ের মা তখন আমারে ধরছে, জসিম চাকরিটা তো তুমি দিছো ওইখানে, আমি তো আর বাবা চিনি না জানি না, তুমি যে তার চাকরি দিছো তুমি জানো, এখন আমার মেয়ের জন্য এমন এমন একটা বিয়ের ঘর আসছে, ওই লোকে বলতেছে আমার মেয়েরে বিয়ে করবে, আমি এখন কি করব। তো খালা যখন আমার এমনি ধরলো, আমি তখন বললাম যে খালা দেখেন, আসলে কি বলবো, এই হেলাল ভাই লোকটা কিন্তু ভালো না, তার চরিত্রের সমস্যা আছে। আপনার এত সুন্দর একটা মেয়ে আপনি চরিত্রহীনা লোকের কাছে বিয়ে দিবেন, এটা মনে হয় খালা আমার কাছে ভালো হবে না। তারপরে মহিলা বলতেছে বাজান এখন কি করব, গরিবের মেয়ে এবং ছেলে দেখতে শুনতে ভালোই আছে, আমি বিয়ে দিতে চাই। মানে খালা তখন আমাকে ওভারটেক করেই নিজের মতো করে রাজি হয়ে গেল যে ওনার মেয়ের উনি ওইখানে বিয়ে দিবে, ওই ছেলের কাছে বিয়ে দিবে। আমি তখন দেখলাম যে আয় হায়, মানে মধ্যখানে তো আমি পুরা মানে হাড্ডি হয়ে গেলাম। এরপরের দিন আমি দেখলাম যে খালা বিয়ে দিয়ে দিবে, মোটামুটি কথাবার্তা, খালা সামনের দিকে যাইতেছে। একদিন রাত্রেবেলা আমি খালারে ধরছি, আমার ঘরে আইনা ধরছি, ধরে বলতেছে খালা আপনি আমার এখানে, আমি আপনার সঙ্গে পরিচয় আজকে এত বছর ধরে, আপনার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, আপনার মেয়েটার আইনে দিলেন, আমি কাজে দিলাম, এখন আপনি আপনার মেয়েটারে বিয়ে দিয়ে দিবেন, এটা কি ঠিক? উনি বলে তো বাঁচান বিয়ে দিব না, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আর বড় কথা হচ্ছে ওরে আমি গ্রামেও রাখতে পারি না, অনেক ছেলেরা ওরে ডিস্টার্ব করে এবং একবার এক ছেলে তারা উঠেও নিয়ে গেছে,
খুব ঝামেলা হইতেছে, এখানে আনছি, এখানেও এরকম অবস্থা, বিয়ে দিয়ে দিতে পারলে আমি বাঁচি। তাই আমি বলে আপনি হেলালের কাছে কেন বিয়ে দিবেন? খালা তখন বলে আরে হেলালের খোঁজখবর আমি নিছি, তুমি মনে হয় ভুল শুনছো, ছেলেটা অনেক ভালো শিক্ষিত আছে, পারিবারিক অবস্থাও ভালো, আর ছেলেটার বাড়িও নোয়াখালীতে, আমাদের এলাকার ওই দিকেই, ওইটা ভালো হবে। পরে আমি খালার হাতটা ধরে একদম মানে মন খারাপ করে খালারে বললাম, খালা দেখেন আমার মনের ভিতরে একটা ইচ্ছা আছে, আমি আপনার বলতে চাই, আমি আপনার কাছে অনুরোধ করি খালা, আপনার মেয়েটারে আপনি ওই লোকের কাছে বিয়ে দিয়েন না, আপনার মেয়েটার আপনি আমার কাছে বিয়ে দেন, আমার মেয়েটার অনেক ভালো লাগছে। খালা তো তখন অবাক হয়ে তাকে আছে, বলে এগুলো তুমি কি বলো জসিম? আমি বললাম খালা দেখেন আমার অনেক ইচ্ছা আছে, আমি আসলে আপনার বলতে পারি নাই, আর আমি বুঝতেও পারি নাই যে আসলে আকলিমার এভাবে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, এটা তো আমি বুঝতেও পারি নাই। যার জন্য খালা আমি আপনার পায়ে ধরে বলতেছি খালা আপনি আমার কাছে আপনার মেয়েরই বিয়ে দেন, আপনি ইয়ের কাছে বিয়ে দিয়েন না, হেলালের কাছে বিয়ে দিয়েন না। খালা তখন তো মোটামুটি একটু অবাকই হয়ে গেছে, অবাক হয়ে বলতেছে যে এগুলো কী বলো, আচ্ছা ঠিক আছে যদি তুমি এরকমই বলো তাইলে তোমার বাবা মা কে আছে? আমি বললাম খালা আপনি আমার 2 দিনের সময় দেন, আমি আমার আব্বা আম্মারা রাজি করে আমি বিয়ে করব, আপনি হেলালরে মানা করে দেন। এগুলো বলার পরেই খালা তখন করলো কি, ওই হেলালরে মানা করে দিল যে ওনার কাছে বিয়ে দেবে না, মানা করে দিল, এবার আমার কাছে বিয়ে দেবে। আমি তখন আমার আব্বা আম্মার সঙ্গে গ্রামে কথা বলি, তারা কোনোভাবেই শহরের কোনো মেয়েরই বিয়ে করাবে না এবং তারা এখানে আসবেও না। আমার বাপ মায়ের কথা একটাই, যে তুই এক অঘটন ঘটাইয়া গেলি, এত বড় অঘটন ঘটাইলি, এখন আবার তুই বিয়ে করবি, আমরা তোর জন্য যাব, আমার প্রয়োজন নেই। মানে মা ডিরেক্টলি বলতেছে সে আসবেই না, মানে তার কোনো প্রয়োজন নেই, সে আসবেই না, আমার যদি বিয়ে করতে হয় আমি যেন গ্রামের দিকে করি, শহরের কোনো মেয়ের উনি বউ বানায় আনবে না। আমি তখন খালারে বলতেছি খালা আমি তো আপনারই ছেলে, আমি আপনাকে মা ডাকতেছি, আপনি আমার মা, এখন দেখেন আমি তো আমার আব্বা আম্মা তো রাজি হইতেছে না, আপনি আমার কাছে বিয়ে দেন, আমি আপনার মেয়েটার কোনো অযত্ন করব না, আমি আপনার মেয়েটার অনেক যত্নে রাখবো, অনেক ভালোবাসবো। খালারে এইভাবে যখন বুঝাইলাম শোনাইলাম কান্নাকাটি করলাম, খালা তখন মোটামুটি রাজি হয়েছে, কারণ খালা আমার ভীষণ রকমের পছন্দ করতো, আমার একটা কথা খালা রাখার খুব চেষ্টা করতো। তো রাজি হয়ে গেল, রাজি হয়ে যাওয়ার পরে তখন এই বস্তির মধ্যেই মোটামুটি একটা ছোটোখাটো আয়োজন করে তখন আকলিমার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হয়। বিয়ে শেষ হয়, বিয়ে শেষ হওয়ার পরে আমি আর আকলিমা তখন এই বস্তির মধ্যে বাসর ঘর করি এবং আমরা একসঙ্গে থাকতে শুরু করি। তো এখানে ওই হেলাল খুব ঝামেলা করছিল, কিন্তু তেমন কিছু করতে পারে না, আমরা দুজনেই তখন ওইখানে কাজ করি। এরকম করতে করতে প্রায় অনেকগুলো দিন কেটে গেল, প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেছে। আমি কিন্তু কোনো বাচ্চা কাচ্চা তখন নিই নেই, কারণ নিজেরা চলতেই কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, আবার বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা খাওয়াবো কেমনে। এইভাবে 2 থেকে 3 মাস পরে রোকসানা খালা একদিন আমার ডাইকা বলতেছে জামাই এখন তো মনে করো বিয়ে শাদী করছো, কয়েকদিন পর আল্লাহ দিলে হয়তো আমার নায়নাত করে দুনিয়াতে আসবে, দুজনেই হসপিটালে চাকরি করো, যে টাকা বেতন পাও তা দিয়ে ঘর ভাড়া থাকা খাওয়ার পরে তো তোমাদের আর কোনো ভবিষ্যৎ থাকে না, এখন কিছু একটা করো আমারে বলে। আমি তখন বললাম যে দেখেন আসলে কি করবো, আমার আব্বা আম্মা তো আর আমার পক্ষে নাই, এরা তো আমার কথা শুনতেও পারে না, আপনি তো জানেনই, আর আপনার মেয়েরই বিয়ে করছি, এখন কিছু একটা করবো, আমি কি করব। পরে উনি বলতেছে আমার কাছে কিছু পুঁজি আছে, আমার কাছে আছে বলতে কিছু পুঁজি আমার কাছে আসবে কিছুদিনের মাঝে, এখন এই পুঁজিটা তোমারে দিতে চাই, এটা দিয়ে তুমি কিছু একটা করো। পরে আমি বললাম যে কিসের পুঁজি আসবে? পরে তিনি আমারে বলল ওই তার গ্রামের যে বাড়িটা আছে, তার গ্রামের ওই মানে গ্রামে সে আকলিমার বাবা তো জায়গা পাইতো, আকলিমার বাবা মারা গেছে তবে তিনি জায়গা পাইতো, এখন ওই জায়গা গ্রামের তার যে চাচারা আছে, আকলিমার চাচারা আছে, তারা ভোগ দখল করতেছে। তারপর উনি গ্রামের লোকজন ধরে ধরে বহু কষ্ট করে জায়গাটা উদ্ধার করছে এবং উনি অনেক দিন ধরে নোয়াখালী যাইতো আসতো, এটা নিয়ে দৌড়দৌড়ি করতো, মানে মামলা মোকদ্দমার দিকে গেছিলো, খুব ঝামেলা করছে। এখন একটা পর্যায়ে তিনি তখন এই জায়গা মানে উদ্ধার করতে পারছে। এখন আমারে বলতেছে যে জায়গাটা আমি বিক্রি করে দিব, যেহেতু ওর চাচারা ওখানে দখলে আছে, আমি তো আর ওখানে যাইতে পারবো না, এই জন্য আমি কারো না কারো কাছে জায়গাটা বিক্রি করে টাকাটা নিয়ে আসবো, এখন দেখো তো ওই টাকাটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা। পরে আমি বললাম যে আপনি তো আমাকে আইডিয়াটা খারাপ দেন নাই, আসলে যদি কিছু টাকা হয় তবে ব্যবসা বাণিজ্য চিন্তা করা যায়। উনি তখন আমারে বলতেছে তাহলে এটাই করো, আমি টাকাটা আনি এবং তুমি কোনো একটা ব্যবসা বাণিজ্য লাইন ফাইন করো। তো আমি চিন্তা করতেছি কি করব, মানে লাইন ফাইন কী করা যায়, কি করব তখন বুঝতে পারতেছিলাম না। এই কথার ভিতরেই তখন উনি বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে কেমনে জমি টমি বিক্রি করছে এগুলো উনি ওনার মতো করে করছে আমি জানি না, এবং টাকা নিয়ে উনি পরে চিটংয়ে আসার পরে টাকা উনি ওনার মতো করে সেভ করে রাখে। তো এর ভিতরে হলো কি আমাদের সঙ্গে একটা ছেলে কাজ করতো, আমাদের চট্টগ্রাম শহরেরই বাড়ি, মানে চট্টগ্রামেরই ছেলে, আমাদের সঙ্গে মানে ওইখানে কাজ করতো, নাম ছিল মুরাদ নামের। এই ছেলেটা গেছে সৌদি আরবে, আমাদের সঙ্গে অনেকদিন ধরে কাজ টাজ করছে, পরে সৌদি আরবে চলে গেছে। মুরাদের সঙ্গে আবার সম্পর্কটা আমার ভালো, তাই মুরাদ থাকে সৌদি আরবে। একদিন আমি রাতের বেলায় মুরাদের সঙ্গে ফোনে কথা বলার সময় মুরাদের ঘটনাটা জানলাম যে মুরাদ এমন এমন ঘটনা, আমি ব্যবসা বাণিজ্য করতে হবে, শাশুড়ি এমনি এমনি টাকা দিব।
এখনই মুরাদ আমারে বলতেছে যে জসিম ভাই, বাংলাদেশের অবস্থা তো ভালো না, আর এই টাকা ঢুকে দিয়ে কী ব্যবসা বাণিজ্য করবেন? ব্যবসা করতে কারিগরি টাকা লাগে, এই অল্প টাকায় কাজ কাম হবে? একটা কাজ করেন, এই টাকাটা দিয়ে আপনি বিদেশ চলে আসেন। এই কথা আমার মুরাদ বলতেছে। আমি বললাম এই টাকাটা দিয়ে বিদেশ চলে যাব? বলে হ্যাঁ, বিদেশে চলে আসেন, এবং বিদেশে আসলে পরে একটা লাইন টেন হয়ে যাবে, কিছু একটা করতে পারবেন, বিদেশ চলে আসেন। আর মুরাদের কথা শুনে আমি তখন একটু চিন্তা ভাবনায় পড়ে গেলাম কী করা যায়। আমি বললাম তাহলে কি তোমার কাছে কোনো ভিসা টিসা আছে, ভালো কোনো ভিসা হবে? বলে হ্যাঁ ভাই, আমার কাছে ভিসা আছে, আপনি যদি বলেন আসবেন, আপনার আসার যদি চিন্তাভাবনা থাকে, তাহলে আমি আপনার জন্য একটা ভালো ভিসা ব্যবস্থা করতে পারি। আপনি এই বিষয়ে চলে আসেন, এবং সৌদি আসলে পরে আপনার দিনকাল সব পাল্টে যাবে। পরে আমি ওরে বললাম, আমার বউয়ের সঙ্গে কথা বললাম, মানে আকলিমার সঙ্গে কথা বললাম। আকলিমা হচ্ছে সম্পূর্ণ ইয়েস, আমি যেটাই করি, ভালো করলেও হ্যাঁ করো, খারাপ করলেও করো, মানে ও আমার কথার বাইরে যায় না। পরে আমার শাশুড়ির সঙ্গে আলোচনা করলাম যে এমন এমন ঘটনা। আমার শাশুড়ি বলে, আমিও তো মনে মনে এরকমই চিন্তা করতেছিলাম যে জামাই তুমি বিদেশ চলে যাও, এবং বিদেশে গেলে একটা লাইন হইতে পারবা, তুমি বিদেশে যাও। পরিশেষে আমি আমার বাপ মায়ের জানাইলাম, না আমার বাপ মায় আমি বিদেশ যাই যেখানে যে ওই যে আমি চুরি করছি, এই ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবার আমার সঙ্গে কথাই বলে না। পরে শাশুড়ির কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে পাসপোর্ট সম্পূর্ণ করলাম, করে এই ওর কাছে বিদেশে মুরাদের কাছে তখন পাসপোর্টের কপি পাঠাইলাম, এবং মোটামুটি আমার তখন ভিসা প্রসেসিংয়ের পথে, এবং ভিসা হয়ে গেল একটা পর্যায়ে। যেহেতু আমাদের ক্যাশ টাকা ছিল, কারো কাছ থেকে কোনো ঋণ করা লাগে নাই, সুদ করা লাগে নাই, আমার শাশুড়ির কাছেই টাকা, সেই টাকা আমি তখন সম্পূর্ণভাবে মুরাদকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মুরাদ আমার সঙ্গে কোনো চিটিং করে না, আমার ভিসাটা হয়ে গেছে। ভিসাটা হয়ে যাওয়ার পরে আমি তখন চলে আসলাম আপনার সৌদি আরবে। এখন সৌদি আরবে আসার পরে মানে আমার যেই একটা মানে আমার মূলত হচ্ছিল গার্ডেনের কাজ, ও গার্ডেনের কাজের কথা বলে আসছে, ওর কোনো দোষ নাই, কিন্তু হয়তো আমার নসিবটাই খারাপ। আমি গার্ডেনের কাজে আসছি সৌদি আরবে, আসার পরে যেই কাজে আমাকে দিছে, মানে যে মালিক ছিল আর কি, ওই মালিকটা ভাই পিয়ারিং খারাপ ছিল, এত খারাপ ছিল যা বলার মতো না। ওই করতো কি, আমাকে 2 মাস 3 মাস চাকরি করলে 1 মাসের বেতন দিত, 1 মাসের বেতন দিত, এবং ওই যে খাবার আমারে দিত, ধরেন আপনার একেবারে ঝুটা খাবার, ময়লা খাবার, এই ধরনের, মানে নিজেরা খাওয়ার পরে যে খাবারগুলো থাকতো, আমি দেখতাম যে খাবারের ভিতরে অনেক ধরনের ময়লা পড়ে আছে, এই ধরনের খাবার আমাকে দিত। আর এখানে যে কাজের মেয়েরা থাকতো, একটা ফিলিপাইনি কাজের মেয়ে আছে, ওই মেয়েটা আমার বলতো যে ওরা খাবারের পরে যে অবশিষ্ট খাবারটা থাকে, মানে ওই যে প্লেট থেকে যে মানে ঝুটা থাকে, ওই ঝুটা খাবারগুলো তোরে দেয়। তো আমি তখন ঘৃণা করে ওর এখানে খাইতাম না, আমি তখন বাইরে খাইতাম, হোটেলে মানে এখানে কাজ করতাম, বাইরেই খাইতাম। তখন ভাই মানে খুবই অভাব দেখা দেয়, এবং শাশুড়ির কাছ থেকে এতগুলো টাকা আনছি, ওনারেই বাংলাদেশে টাকা পাঠাইতে পারি না, নিজেও চলতে পারি না। এক কথায় বলতে গেলে আমি খুব খারাপ একটা অবস্থার মধ্যে চলে যাই, তখনকার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, এবং এরকম করে খারাপ হয়ে যাইতে যাইতে নিজেও চলতে পারি না, থাকতেও পারি না। এর ভিতরে হঠাৎ করে হলো কি, আমার মালিককে বলতেছে, মানে আমি যে সৌদির আন্ডারে আছি, ওই সৌদি আমারে বলতেছে যে তোদের বাঙালিরা কাজের মেয়েটা অনেক ভালো, বাঙালিরা অনেক ভালো কাজ করে, আমার বাসায় একটা কাজের মেয়ে লাগবে, তা তোর ইয়েটারে নিয়ে আয়, তোর বউকে নিয়ে আয়, সরি তোর এই ফ্যামিলিতে কেউ থাকলে কাজের মেয়ে কাজ করবে, নিয়ে আয় আমারে বলে। যখন আমার এটা বললো, তখন আমি চিন্তা করলাম, মানে প্রথমত চিন্তা করলাম যে আমার সৌদি খারাপ, কিন্তু যে ম্যাডাম আছে, ম্যাডামটা অত্যাধিক ভালো। কাজের মেয়ে যারা ঘরে কাজ করে, এদের সঙ্গে কোনো সমস্যা হয় না, শুধু সমস্যা হয় বাইরে। আমি তো আর ঘরে যাই না, বাইরে থাকি, বাইরে কাজ করি, যেন আমার সঙ্গে সমস্যা হয়, কিন্তু ঘরের বেতন টেতন সব কিছুই ঠিক আছে, কারণ কাজের মেয়ের দায়িত্ব সম্পূর্ণ ম্যাডামের হাতে, ম্যাডামে বেতন দেবে, ম্যাডামে খাওয়াবে, সব ম্যাডাম করে। তো ম্যাডাম তো খুবই ভালো, তো চিন্তা করছি যে সমস্যা তো আমার, যেহেতু বস আমার দায়িত্বে আছে, এই জন্য বস ঝামেলা করে, ম্যাডাম তো ভালো। আমি তখন চিন্তা করলাম যে তাইলে আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো। এই চিন্তা ভাবনা করে আমি তখন আমার কফিলে ডিরেক্টলি বললাম যে দেখ, আমার তো আমার বাংলাদেশে ওয়াইফ আছে, এবং সেও মোটামুটি ভালো, তুই যদি বলস তাইলে আমি তারে এখানে নিয়ে আসবো, এখানে কাজে নিয়ে আসবো। এই পরিকল্পনা করার পরে সৌদি তখন আমারে বললো যে ঠিক আছে, তাহলে তোর বউ যদি হয় তাহলে তো আরও ভালো, তাহলে তুই নিয়ে আয়। এই কথা বলার পরেই তখন আমি আমার বউকে নিয়ে আসবো, কাগজপত্র মোটামুটি ঠিকঠাক হলো। ঠিকঠাক হওয়ার পরে ওই আমার বউ পাসপোর্ট করলে, পরে আমার বউরে আমি সৌদি আরবে নিয়ে আসি। এখন ও তো দেখতে শুনতে খুব সুন্দর ছিল, দেখা যায় সৌদি আরবে আনার পরেই এই যে আমার কফিল ছিল, ওই ওরে ডিস্টার্ব শুরু করে। কারণ আমি তো আর ম্যাডামের সঙ্গে কথা বলতে পারি না, ভিতরে যেতে পারি না, ম্যাডামকে বলতে পারি না। আমার বউ রাতের বেলা এসে আমার কাছে কান্নাকাটি করে যে এই লোক আমার এই আমার শরীরে হাত দেয়, এটা করে ওইটা করে। এখন তখন এতটাই অভাব ছিল যে আমি এখন কী করব, দেশে যেহেতু উপায় নাই, এতগুলো টাকা ঋণ করে আসছি, দেশে যাইও বা কী করব বা কেমনে চলবো, তখন বুঝতে পারতেছিলাম না। একটা সময় ওই সৌদির অত্যাচারে আমি তখন মানে রাজি হয়ে গেলাম যে ও করলে করুক, তুমি তোমার মতো করে থাকো, তোমার মতো করে কাজ করো, এখন আর কী করবো, আমাদের তো সরার কোনো উপায় নেই। এই জামাই বউ মিলা তখন এই বাসায় কাজ করতেছি, এই সৌদি আমার বউকে খুবভাবে হচ্ছে আপনার বিরক্ত করতেছে, উত্তপ্ত করতেছে, খারাপ সম্পর্ক করতেছে। আমি অনেক কিছুই বুঝতে পারি, আমার বউ সরাসরি আমারে বলে, তো তখন আমি কিছুই বলি না।
এই করতে করতে পাশের বাসার মানে পাশের মানে ইয়াতে আর কি বাড়ির একজন ড্রাইভার আছে, ওনার বাড়ি হচ্ছে বরিশালে। তা আমার একটা ইচ্ছা ছিল কি আমি ড্রাইভিং শিখবো। তা আমার ওই কফিল এত খারাপের খারাপ, ওই আমার জীবনেও গাড়ি চালানো শিখাবে না বা আমার কোনো স্কুলে ভর্তিও করাবে না। তা আমি ওই বাঙালি ভাইটারে বললাম যে ভাই আপনি একদিন আমার একটু আপনার গাড়িটা তো সবসময় সাথেই থাকে, আমার একটু বিকেলবেলা দিলে আমি একটু চালানো শিখতাম। উনি বলে যে না না না, এইভাবে শেখা যাবে না, তোর স্কুলে ভর্তি হইতে হবো। আমি যে স্কুলে ভর্তি হইলে হইলাম, তবে আপনি আমার একটু সাহায্য করেন, আমি আপনার মাধ্যমে শিখবো। তাই সে আমারে দেয় না। একদিন আমারে বলে কি, তোর বাসায় যে একটা বাঙালি কাজের মেয়ে আছে, ওই কাজের মেয়ের নাম্বারটা যদি আমারে দেস, তাইলে এবার আমি তোরে মানে ড্রাইভিং চালানো শিখাবো, মানে গাড়ি চালানো শিখাবো। যখন বললো কাজের মেয়ের নাম্বার দেওয়ার জন্য, আমি তখন চিন্তা করলাম যে আরে কাজের মেয়ে তো আমার বউ, এত আর এটা জানে না। এই যে আমার বউ, এটা শুধু আমার কফিল জানে, আর বাইরের কোনো লোকেরা কিন্তু জানে না। পরে আমি আমার বউরে ধরলাম, বললাম যে এমন এমন ঘটনা, তোমার নাম্বার দিব, ওই বেড়া যদি তোমার ফোন দেয় একটু একটু কথা বললো, তাহলে সে আমার গাড়ি দিবে, আমার গাড়ি চালানো শিখাবে। আমার বউ তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যদি উনি ফোন দেয় তাহলে আমি কথা বলবো। তো এবার আমি ওই বাঙালির নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর ওই তখন আমার বউয়ের ফোন দেয়। আমার বউ তো আমার সঙ্গে শুয়ে আছে। এবার ফোন দিয়ে ও উল্টাপাল্টা কথাবার্তা বলে, আমার বউ হ্যাঁ 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 করে যায়। এবার ভাই আমার গাড়ি দেয়, গাড়ি চালানো, ও আমার পুরো গাড়ি চালানো শিখায়। মানে অনেকেই তো আছে স্কুলে ভর্তি হয়, স্কুলে ভর্তি হওয়ার পরে গাড়ি চালানো শিখে। আমি কোনো স্কুলে ভর্তি হই নাই, শুধু ওর মাধ্যমে আমি পুরো গাড়ি চালানো শিখে গেছি। আমার বউর সঙ্গে মিষ্টি মিষ্টি 2-1 মিনিট কথা বলতো, ওই পুরো আমার বউর জন্য পাগল হয়ে যায়। এবার ওই বাঙালি ভাই নিজেই আমার ট্রেনিং সেন্টারে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই আমার গাড়ি মানে আমার লাইসেন্সও বের করে দেয়। এবং লাইসেন্স বের করে দেওয়ার পর ওই তখন আমার বউর প্রতি খুব পাগল হয়ে যায়। আমার বউরে ছাড়া কিছু বুঝে না, মানে প্রচণ্ড রকমের টাকা পয়সা ওর আছে আর কি। ওর সৌদিতে আবার নিজের দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, উনি অনেকটা ভালো। বাড়ি বরিশালে, কিন্তু মানে মানুষ হিসেবে খুবই ভালো। তো এবার আমার বউরও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এবার আমি হঠাৎ করে ইতিমধ্যে আমার বউর সঙ্গে ওই সৌদির অনেক খারাপ সম্পর্ক হয়ে গেছে, যেগুলো আমি জানতে পারছি। আসলে হয়তো অনেকেই অনেকভাবেই নিবে, তবে আমি শুধু বাস্তবতা বোঝানোর জন্যই কথাগুলো বলি। তা আমি তখন চিন্তা করছি যে ওই বেটা আমার বউরে বিয়ে করতে চায়, মানে আকলিমারে বিয়ে করতে চায়, ওই বরিশালের লোকটা। পরে আমি চিন্তা করলাম যে ওই যদি বিয়ে করতে চায়, আমার বউরে বলি তুমি বিয়ে বসো, এবং বিয়ে বসলে পরে তার অনেক টাকা পয়সা আছে, তার অনেক কিছু আছে, এগুলো সব আমরা হাতে নিতে পারবো, সমস্যা নাই, তুমি তার কাছে গিয়ে থাকবা, মাঝে মাঝে আমার এখানেও আইসো, যদি এ বাসায় তুমি কাজ করো, এখানে তো তোমার আশাই লাগবে, রাতের বেলায় তুমি এখানে থাকবা। তা আমার বউ তখন বলতেছে যে এগুলো কি বলেন আপনি, এটা তো সম্ভব না। আমি তখন তারে বুঝাই শোনাইয়া, ওরে আবার মানে আকলিমে এমন একটা মেয়ে, আমি যেমনি বুঝাই এমনিই বুঝে, আমি যেভাবেই বুঝাই ও ওইভাবেই বুঝে, যেমনি ফিটিং দিছি এমনিও বুঝছে। বুঝার পরে আমি তখন করলাম কি, এই বাঙালির লগে ওর বিয়ে দিয়ে দিলাম। ওখানে কোনো কাবিন হয় নাই, কিছু হয় নাই, একটা হুজুর ডাকছি, হুজুর টুজুর ডাইকা সেখানে বাঙালির লগে বিয়ে দিয়ে দিছি। এইবার ধরেন ও বাঙালির কাছ থেকে প্রচুর টাকা নিতেছে। আমি ওরে শিখিয়ে দিচ্ছি এমনি এমনি টাকা চাইবা, যেহেতু ও সকালবেলা এই বাড়িতে কাজে আসে, ম্যাডামের সঙ্গে কাজ করে, আমাদের বাসার কাজের মেয়ে, এবং রাতের বেলায় গিয়ে ওই বাঙালির সঙ্গে থাকে, এরকম করে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আমার সঙ্গেও থাকে, মানে 2টা জায়গায়ও কন্টিনিউ করতেছে। এমন করতে করতে সেই ইয়ের কাছ থেকে আমি তখন ড্রাইভিং লাইসেন্স বের করলাম, এবং সে আমার একটা গাড়িও কিনে দেয়, এবং মোটামুটি আমার তখন সে একটু লাইনে উঠে দেয় ওই বাঙালিটা। আমার বউ তার কাছে যাইতো এমন পর্যায়ে আমার বউরে যখন তার কাছ থেকে আমার মোটামুটি যে সমস্ত জিনিস পাওয়ার বা যা করার আমি সব করে ফেলছি, তার কাছে আমার আর কোনো কিছু চাওয়া নাই, নাই। আমি তখন ঠাস করে ওর লগে পোল্ট্রি নিয়ে নিলাম। আমার বউরে বললাম যে তুমি ওর কাছে যাইবও না, ওর সঙ্গে কথাও বলবা না। আমার বউ হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিছে। তা এখন তো আমার মানে সৌদির বাড়িতে আসতে পারে না, সৌদির কাজের মেয়ে, ওর তো কিছুই না, ওর বউর তো কোনো বিল নাই, ওই এখানে আর আসতেও পারে না, কিছুই করতে পারে না। ইতিমধ্যে আমি এই বাঙালিরে দিয়েই, মানে বরিশালকে দিয়েই আমি ধরেন একটা গাড়ি কিনছি, আমার একটা গাড়ি কিনে দিছি, আবার ওর কাছ থেকে মানে লক্ষ লক্ষ টাকা আমার বউ হাতায় নিয়ে আসছে। এই তখন আমরা একটু মানে উপরের দিকে উঠে গেলাম। উপরের দিকে ওঠার পরে আমরা স্বামী স্ত্রী তখন একটা কফিল ধরছি, অন্য একটা সৌদিয়ান ধরছি, ধরে আমি একটা ফ্রি ভিসাতে ওই সৌদিয়ানে একটা ফ্রি ভিসা লাগাইছি। ফ্রি ভিসা লাগায় এখান থেকে আমি মানে আপনার হয়ে রিলিজ হয়ে ওই মালিকের কাছে চলে গেছি, এবং ওই মালিকের কাছে রিলিজ হয়ে আমি আমার বউকেও সেই মালিকের কাছে নিয়ে গেছি। তো মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে দুজনেই তখন মানে আলাদা একটা মালিকের আন্ডারে চলে গেছি, ভিসা ফ্রি হয়ে গেছে। আমি তখন বিভিন্ন ধরনের ভাড়া মারতাম, এখানে সেখানে ভাড়া পাইতাম, ভাড়া মারতাম, নিজের গাড়ি, নিজের লাইসেন্স সব তো নিজের, এবং ওরে নিয়ে ঘুরতাম, ওরে ভালো ভালো দামি দামি পোশাক আশাক পরাইয়া ঘুরতাম, এবং যেখানেই নিয়ে যাইতাম মোটামুটি ওরা সবাই পছন্দ করতো। ও তো দেখার মতো একটা মেয়ে ছিল, উঁচে লম্বায়, শারীরিক গঠনের দিক থেকে সর্বদিক থেকে খুবই পারফেক্ট। তো এরকম করতে করতে আমি এরপরে আরেকটা ইন্ডিয়ান এরপরে মানে ওই বরিশালের পরে একটা ইন্ডিয়ান মুসলিম ছেলে, ওই ইন্ডিয়া বাড়ি কিন্তু মুসলমান, বাড়ি ছিল কেরালাতে, ওই আবার ওটা পছন্দ করে বসছে। তে আমার বলে এটা কি, আমি বললাম যে ওই হচ্ছে বাঙালি, বড়লোক করবে এরকম এমনি সেমনি বুঝে আমি সেই জায়গায় তার একটা টেম্পোরারি বিয়ে দিলাম।
টেম্পোরারি একটা বিয়ে দিলাম, সেই লোকের সঙ্গেও কিছুদিন রাখলাম, আমি টাকা পয়সা কামাইলাম। মানে ওরে আমি জাস্ট কৌশলগুলো বলে দিই যে এর কাছে বিয়ে বসবা, বিয়ে বসার পরে তুমি এমনি 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 চলবা। তো বিয়েগুলোর যেহেতু কোনো কাবিন নাই, কোনো ডকুমেন্ট নাই, তো তাইলে তো ধরেন আপনার ওই লোকে যে তার বউ হিসাবে দাবিও করতে পারে না, যেটা আমার বউ ও দাবিও করতে পারে না। এই এর লগে 1 মাস 2 মাস, বেশি হইলে 2 মাস, এর বেশি না, 2 মাস রাইখা আমি ওই ঘর থেকে আবারও ওরে মানে সিস্টেম করে নিয়ে আসি। এই 2 মাসের ভিতরে মোটামুটি যা হাতে এনে ও সব হাতে এনে। এরই মাঝে আরও 2টা মানে সৌদি, একটু গরিব টাইপের 2টা সৌদির কাছে আমি আমার বউরে মানে বিয়েই দিই, এক কথায় বলতে গেলে বিয়ের মাধ্যমেই দিই। মানে এমনি কলমা পড়াই দিয়ে দিই। 2 মাস পরে সেখান থেকে ও যে পরিমাণের হাতায় নিয়ে আসতে পারে ওই পরিমাণেরও হাতায় নিয়ে আসে। এভাবে 1জন 2জন না, প্রায় আমার আনুমানিক একটা হিসাবে আমি ওরে 9টা বিয়ে দিই এই সৌদি আরবে। আর বিশেষ করে বাঙালিদের আমি টার্গেট করতাম যে অমুক বাঙালি এবং তার দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি বাড়ি আছে, সে মোটামুটি অনেক পয়সাওয়ালা। আমি আমার বউরে তার সামনে প্রেজেন্ট করাইতাম, কৌশল অবলম্বন করে তার সামনে নিয়ে যেতাম। তার সামনে নিলে পরে সে আমার বউরে দেখতো, দেখা তার মনে ধরতো, সে বলতো যে এটা কে রে বা কি। আমি তখন বলতাম যে এমনি এমনি বড় লোকের মেয়ে, এটা সেটা, বাংলাদেশে বাড়ি, বুঝাইতাম, শুনাইতাম। মানে এক এক জায়গায় আমি তার এক এক নামে এক একভাবে প্রেজেন্ট করতাম। কখনো বলতাম ও বাংলাদেশি টিভি মডেল, টিভি তারকা, আবার কোনো সময় বলতাম ও বড় লোক, আবার বলতাম তারা অনেক পয়সাওয়ালা, বাপ মায়ের সঙ্গে সৌদি আরবে ঘুরতে আসছে। মানে এরকম করে এক এক জায়গায় আমি তাকে এক একটা পরিচয় দিতাম। এইরকম পরিচয় দিয়ে আমি এক এক জায়গায় তাকে বিয়ে দিতাম এবং ওর ফোন নাম্বার দিয়ে দিতাম। ওই লোকে ফোন দিত, ও কথা বলতো, এমন করে দুজনের মাঝে সম্পর্ক হইতো। আমি মিডিয়া হইয়া ওদেরকে হুজুর একটা ডেকে বিয়ে করাই দিয়া কয়েক মাস এর ঘরে রাখতাম। ওই কয়েক মাসেই পুরো ওরে ফকির বানাই দিয়া ওই ঘর থেকে আমি নিয়ে আসতাম। এই করে মোটামুটি আমি অনেক টাকা ইনকাম করি, মানে প্রচুর টাকা পয়সা ইনকাম করে। আমার আর কোনো অভাব অনটন নাই, কোনো সমস্যা নাই। এবার আমি দেশে মানে আপনার বাড়িতে জায়গা কিনি, চট্টগ্রাম শহরে জায়গা কিনি, এরপরে বাড়ি বানাই, মানে বিশাল একটা অবস্থা হয়ে যায়। কিন্তু আকলিমা আর কোনো কিছুই কিন্তু পায় না, মানে আমার কাছ থেকে আকলিমা কিছুই পায় না, সব কিছু কিন্তু আমি ভোগ দখল করে নিতেছে। এরকম করতে করতে ও জানা আমি চট্টগ্রামে বাড়ি কিনছি, এরপরে এশিয়া যোগাইছি। ওরা আমি এগুলো সব বলতাম যে আমরা একসময় সৌদিতে হজ করে, মক্কায় গিয়া হজ কইরা আমি আর তুমি একসঙ্গে ভালো হয়ে যাবো এবং আমরা দেশে চলে যাব এবং দেশে গিয়ে আমরা বাচ্চা কাচ্চা, তুমি বাচ্চা কাচ্চা নিবা, আমরা সংসার করব, আমরা যা করছি সব ভুলে যাব। এগুলো আমি ওরা সবসময় বলতাম। এবং বলার একটা পর্যায়ে ও তখন আমাকে বলে যে আপনি তো বলছেন সৌদি আরব থেকে চলে যাবেন, হজ করে চলে যাবেন, আপনি এই খারাপ কাজ করবেন না, আমার আর এইসব ভালো লাগে না, আপনি আমার দেশে নিয়ে যান, আমি দেশে চলে যাব, আমি দেশে গিয়ে আপনার সঙ্গে সংসার করব, আমার আর এই সমস্ত কিছু ভালো লাগে না, আপনি আমাকে নিয়ে যান। ওই আমাকে বারবার এইসবের জন্য তখন চাপ দিতেছে, মানে চাপ বলতে এক ধরনের প্রেশার দিতেছে যে আমাকে আপনি নিয়ে যান, আমি এখানে থাকবো না। তখন তো আমি মোটামুটি প্রায় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম। আয় হায়, ও যে এরকম করতেছে, এখন আমি ওরে তো এখান থেকে নিতে চাই না। আমি তো চাই দিয়ে ও যেহেতু এখানে আসে, আমি 2 হাতে টাকা পয়সা ইনকাম করতেছে, আমার অবস্থা খুব ভালো হয়েছে, ওরে তো আমি এখান থেকে সরাবো না। তো এখনও আর আমার সঙ্গে এগুলো থাকতেও রাজি হয় না, করতেও রাজি হয় না। এখন বিভিন্ন জায়গায় পাঠাইলে ও মানে গড়িমাসি করে, যাবে না, এটা সেটা, ও আগের মতো অভিনয় করতেও পারে না। এখন ওর কথাই একটা, আপনি সব ছেড়ে দেন, আপনিও ভালো হয়ে যান, আমিও ভালো হয়ে যাই, চলেন আমরা বাংলাদেশে চলে যাই এবং চলে গিয়ে আমরা দুজনে বিয়ে শাদী করে আমরা সংসার করব। আমরা এই সমস্ত পাপের কাজে আর লিপ্ত থাকবো না, এইসব পাপের কাজ করব না, আমরা ভালো হয়ে যাব। মানে ও হঠাৎ করেই মক্কা মসজিদের ইমাম খাদেম হয়ে যায়, এমন একটা অবস্থা। এখন আমি কি করব? আমি তো তারে বুঝাইতেও পারি না, তারে বলতেও পারি না, এবং সে তার মতো করে দিনে দিনে আরও মানে বিগড়ে যাইতেছে। তা আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম যে আমার তো মোটামুটি টাকা পয়সা কম হয় নাই, আমি একটা বাড়ি কিনছি, জায়গা কিনছি, বাড়ি কিনছি, ব্যাংকেও টাকা পয়সা রাখছি, আমার অবস্থান খুব ভালো। সে আর আমি তো জেনে শুনে তাকে আমার মতে 9টা পুরুষের কাছে তারা আমি পাঠাইছি, মানে এছাড়া আরও অনেক আছে, বাট 9টা শুধু বিয়েই দিছে, যেগুলোর সঙ্গে কোনোটার সঙ্গে 1 মাস, কোনোটার সঙ্গে 2 মাস বা 3 মাস করেও থেকে মানে থাকছে। এগুলো আমি জানি, আমি নিজে ওরা নামাই দিয়ে আসতাম, ও থাকতো। তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি জেনে শুনে তো এরকম একটা মেয়েকে বিয়ে করবো না, যারা আমি বিভিন্ন জায়গায় পাঠাইছি, বিভিন্ন খারাপ কাজ করাইছি, ওই খারাপ কাজ করছে, এখন তো এই মেয়েটাকে নিয়ে আমি তো সংসার করব না। ও যতই সুন্দর হোক আর যাই হোক, ওর প্রতি তো আমার এই ধরনের রুচি আর আসবে না। এখন পরিকল্পনা করতেছি ওরে কেমনে ছেড়ে দেওয়া যায়, ওর সঙ্গে আমি থাকবো না, ওরে ছাইরে কেমনে দেওয়া যায়। এখন আমি চিন্তা করি যে ওরে যদি আমি ছাইরে দিয়ে দেশে চলে যাই, ওই তো আমার পিছিয়ে পিছিয়ে দেশে চলে আসবে। আমি দেশে যাইলে ও আমাকে ধরবে, কারণ তার সাথে আমার বৈধ বিয়ে আছে, বৈধ কাগজপত্র আছে, এগুলো মিলে সে আমাকে ধরবে। এবং তার যে মা আছে মানে রোকসানা খালারও আবার সে এলাকাতে ভালো ভালো লোকদের সঙ্গে চলাফেরা আছে, এবং আমি যদি তারা এখানে কোনো একটা কিছু করে যাই, সেখানে গেলে আমি বিপদে পড়বো। আমি তখন মোটামুটি একটু টেনশনে পড়েছে যে আমি এখন কি করব বা কেমনে তারা ছাড়া যায়। আমার সবশেষ কথা একটাই যে তারা ছাড়তে হবে, আমি তার সঙ্গে থাকবো না, এবং যেভাবেই হোক, যে করে হোক, আমি তার কাছ থেকে মুক্তি হয়ে আমি তারে ছেড়ে দিয়ে চলে যাব। এখন ছেড়ে দেওয়ার পথ কোনটা, মানে ছেড়ে কীভাবে ছাড়তে পারি, কিভাবে তার কাছ থেকে মুক্তি পেতে পারি, এই চিন্তা ভাবনাগুলোই তখন মাথার মধ্যে কাজ করতেছে। এরকম করতে করতে সৌদির এক সিআইডির সঙ্গে আমার তখন একটা ভালো সম্পর্ক হয়।
মানে যেহেতু খারাপ লাইনে চলাফেরা করি, তাহলে খারাপ লোকদের সাথে আমার উঠা বসা বা চলাফেরা। সৌদির একটা সিআইডির সঙ্গে তখন আমার একটা ভালো মানে কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হয়। ওর মাধ্যমে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি আকলিমারে ধরাই দিব, আমি নিজে ওরে মানে পুলিশের কাছে ধরাই দিব, খারাপ কাজে যে কোনো একটা জায়গায় আমি ধরাই দিব, এবং ধরাই দিয়ে পরে আমি নিজে টিকিট কেটে দেশে চলে যাব। আর ও যদি এরকম একটা কাজে ধরা খায় তাহলে সারা জীবন ওর জেলে কাটবে, ও আর কখনো দেশেও যেতে পারবে না। আর এরকম কাজ যেহেতু করবে ওর মারাত্মক অবস্থা হয়ে যাবে, আমি আমার দেশে গিয়ে আমি আমার মতো করে চলে যাব। এই চিন্তা ভাবনা করে আমি তখন ওই সিআইডিটার সঙ্গে কথা বলি, এবং সিআইডিকে আমি এর আগেও মাঝে মাঝে টাকা টুকা দিতাম বা ওর সঙ্গে সম্পর্ক। ওরে বললাম যে দেখ, একটা বাঙালি মেয়ে আছে এই ধরনের খারাপ কাজ করে, এখন মেয়েটারা ধরা যাবে কিনা। সিআইডি বলতেছে যে অবশ্যই ধরতে পারবো, তবে মানে হাতে নাতে ধরলে সবচেয়ে ভালো। আমি তখন সিআইডিরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে হাতে নাতেই ধরবি, আমি তোর লোকেশন সব কিছু দিব, এবং মেয়েটা কোন জায়গায় কোনভাবে থাকবে আমি সেখানে গিয়ে তোরে বলবো, তাহলে তুই এসে ওইখানে তারা ধরে ফেলবি। এখন সিআইডি বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে সিআইডির সঙ্গে কথাবার্তা বললাম, আমি আকলিমারে বললাম, আকলিমা আমি তো তোমার সঙ্গে যাই করছি যেটাই করছি, আমরা এবার রিসেন্ট হজ করব, এবং হজ করে আমরা সৌদি আরব থেকে একেবারে চলে যাব বাংলাদেশে, গিয়ে আমরা একসঙ্গে থাকবো, আর কোনো খারাপ কাজ করব না, আর কোনো খারাপ কাজে লিপ্ত হব না। তুমি শেষবারের মতো আরেকটা জায়গায় যাও, সেখানে গেলে আমরা অনেকগুলো টাকা পাবো। আকলিমা তখন বলতেছে দেখেন, আমি আপনাকে বারবার বলতেছি আমি আর খারাপ কোনো কাজ করব না, আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, আমি অনেক অসুস্থ হয়ে গেছি, আমি এসব আর করবো না, আমি আপনার পায়ে ধরি। আমি তখন আকলিমারে বুঝে গেলাম যে দেখো, আমার কথা একটু বুঝো, শোনো, মানে মোটামুটি যেমনি তারে পারছি ঠান্ডাভাবে কথাবার্তা বইলা অনেক কষ্টে পরে আমি তারা রাজি করাইছি। রাজি করানোর পরে একদিন রাতের বেলায় আমি নিজেই তারা সেই বিল্ডিংয়ে নামাই দিয়ে আসি, এবং বিল্ডিংয়ে নামাই দিয়ে আমি তখন সিআইডিরে কল দিই বললাম যে সিআইডি দেখ, এই জায়গায় আছে, হাউস নাম্বার, এরপরে সব কিছু লোকেশন দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরেই সিআইডি তখন তারা ওইখানে গিয়ে অ্যাটাক করছে, ওইখানে গিয়ে দৌড়ছে, এবং যেই ছেলের সঙ্গে দৌড়ছে ওই ছেলেটাও ইন্ডিয়ান ছিল। ওরে আর আকলিমার আমি তখন ধরাই দিছি। ধরাই দেওয়ার পরে আকলিমার এইখান থেকে সিআইডি তখন নিয়ে চলে গেছে। নিয়ে চলে যাওয়ার পরে আমি চিন্তা করছি যে আমার এখন ইমিডিয়েটলি যাইতে হইব। আমি তাড়াতাড়ি টিকিট কেটে খুব দ্রুত এখান থেকে চলে আসছে, কারণ দেখা যায় ওরে ধরলে, ওরে যখন ধরবে ও আমার নাম বলে দিবে, এবং পরিশেষে আমিও ফেসে যেতে পারি। যার কারণে আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছি, এবং আমি ইমিডিয়েটলি টিকিট কেটে বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে এসে আমি আমার সিম নাম্বার, আমার যত যোগাযোগের মাধ্যম ছিল সব বন্ধ করে দিয়েছি, ওর সঙ্গে আর কোনো যোগাযোগ নাই, কোনো কিছুই নেই। আমি যেখানে বাড়ি গেছি ওইখানে বাড়ির মধ্যে আমি তখন আসি। এখন কীভাবে জানি এই ঘটনা আকলিমার মা তখন জেনে যায়। যে এমনি আমি এই দেশে চলে আসছি। পরে উনি একদিন সকালবেলা আমার ওই তখন বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে, ভাড়া চলতেছে, উনি আমার বিল্ডিংয়ে আইসা আমার বলতেছে যে জসিম, আমার মেয়ে কই। ইদানিং মনে হয় আকলিমা মনে ওর মায়ের কাছে উল্টাপাল্টা কয়েকটা কথা বলছে, আমি যে ওর দিয়ে খারাপ কাজ করাইতাম বা এটা করতাম ওইটা করতাম, মনে হয় যেন ওর মায়ের কাছে কোনো কিছু বলে দিছে। এইটা একটা ধারণা আর কি আমার, তা আমি শিওর না। এখন ওর মা এসে আমার ডাইরেক্ট বলতেছে যে আমার মেয়ে কই। আমি তখন বলতেছি যে আপনার মেয়ে জন্মের খারাপ, আপনার মেয়ে ভালো নাকি, আপনার মেয়ে সৌদি আরবে আকাম করছে, কুকাম করছে, এবং আমি পরে কি করব, ও খারাপ কাজ করে পুলিশের কাছে ধরা খাইছে, ও পুলিশ হেফাজতে আছে। ওর মা তখন আমার বলতেছে, আমার এমনিই বলে, আমার মেয়ে কি খারাপ কাজ করতো না তুই খারাপ কাজ করাইতি। পরে আমি বললাম যে এটা আপনি কি বলেন, আমি খারাপ কাজ করাইতাম মানে আমি কেন আপনার মেয়েরে খারাপ কাজ করাবো, হয়তো আমার বউ আমি বিয়ে করে নিয়ে গেছি, ওই কি আর আমার কথায় চলছে, আমার কথায় শুনছে। পরে তিনি আমার বলে, তো ঠিক আছে, তুই যে বিদেশ গেলি, তুই বিদেশে কয় টাকা বেতন পাইছিস, এই অল্প কয়েক বছরের ভিতরে তুই কেমনে এখানে বাড়ি কিনলি, জমি কিনলি, এত টাকা তুই কই পাইছিস, আমার ওর মা প্রশ্ন করে। তা আমি তখন বললাম যে আপনি আমার এত প্রশ্ন করতেছেন কেন, এত প্রশ্ন করার কি আছে, আমি টাকা কামাইছি, আমি গেছি, আমি ভালো সুযোগ পাইছি, এবং সুযোগ পাই আমি টাকা পয়সা কামাইছি, আমি টাকা পয়সা কামাই আমি চলে আসছি। পরে উনি বলে, দেখ আমার মেয়ে কই আছে না আছে, আমার মেয়ের খবর দে, যদি আমার মেয়ের খবর তুই না দেস তোরে আমি ঠিক রাখবো না, তোরে আমি এই করবো, তোরে আমি সেই করবো, তোর নামে মামলা দিবা। আমি বললাম আপনার যা দেওয়ার আপনি দেন, আপনি মামলা দেন, আপনি এই করেন, আপনি সেই করেন, আপনি যাই করেন, যেটাই করেন আপনি করতে পারেন, তবে আপনার মেয়ে আমার এখান থেকে পালাইয়া গেছে, এখন আপনার মেয়ে কই আছে, কোন জায়গায় আছে, কার সঙ্গে আছে, আমি এই সমস্ত কিছুই বলতে পারি না, আমি জানি না। উনি তখন আরও খেপে গেল আমার উপরে, মানে প্রচুর রেগে গেল। যে এবার রেগে মেগে তিনি তখন করলো কি, কখনো এই লোকেরে ধরতেছে, কখনো ওই লোকেরে ধরতেছে, এক এক সময় এক এক লোকেরে ধরে, তারা এসে আমার জিজ্ঞেস করে। আমি তাদেরকে বলি, ভাই ওরে আমি সৌদি আরবে নিয়ে গেছি, ওই খারাপ কাজ করতে গিয়ে ধরা খাইছে, ও পুলিশের কাছে আছে, আমি এগুলো সব বলে দিতেছি। তা আস্তে আস্তে করে মানুষজন আমি যখন বুঝাইতেছি, আমার বুঝ মতো তখন সবাই আমার কথাই মানে। আর আমার কাছে যেহেতু সেই সময় টাকা আছে, আমার টাকা দেখলে তো কাঠের মূর্তিও হা করে, দেখা যায় টাকা থাকার কারণে তখন সবাই আমাকে মানে আমার সাপোর্টে আমার কথা বলতেছে যে ঠিক আছে, মহিলার তখন আর কেউ দামও দেয় না, কোনো মূল্যায়নও করে না। এই মহিলা আমার ঘরের সামনে এসে সকাল নাই, বিকাল নাই, রাত নাই,
তোর উপরে আল্লাহর গজব পড়বো, তোর উপরে খোদার গজব পড়বো, তুই আমার মেয়ের জীবনটা না নষ্ট করছিস, তুই আমার মেয়ের সৌদি নিয়ে বিক্রি করছিস, তুই এটা করছিস, তুই সেটা করছিস, মানে উনি ওনার মতো করে আমার গালাগালি তুলাতুলি যা করার তা করতেছে। তো আমি আর ওনারে কোনো কিছু বলি না, আমি আমার মতো করে পড়ে আসি। তখন আমার আব্বা আম্মা আমার সঙ্গে ভালো হয়ে যায়, আমার আব্বা আম্মা ভাই বোন যারা আছে সবাই আমার সঙ্গে তখন ভালো, আমার কাছে আসে, আমার বিল্ডিংয়ে আসে, আমার সঙ্গে সবাই তখন ভালো। এই করতে করতে মারে তখন বললাম যে আমি বিয়ে করব। তো মারা যখন বিয়ের কথা বললাম, মা তখন মেয়ে খুঁজতেছে, আমাদের এলাকার মেম্বারের মেয়ে, মানে যেই মেয়ের ধারে কাছে যাওয়ার কোনো যোগ্যতা আমার ছিল না, যেই মেয়ের সঙ্গে কথা বলার কোনো যোগ্যতা আমার ছিল না, সেই মেয়ের সঙ্গে আম্মা তখন আমার বিয়ে ঠিক করে। সেই মেয়ের সঙ্গে আমার বিয়ের সাথে সব কিছু ঠিকঠাক করলে পরে আমি তখন সেই মেয়েরই বিয়ে করি। পারিবারিকভাবে অনেক আনন্দ ফুর্তি করে ধুমধাম করে তখন আমার বিয়ে হয়। আমি তখন ওরে বিয়ে করি। বিয়ে করার পর আমার ওয়াইফ খুবই ভালো ছিল, নামাজ কালাম পড়া একটা মানুষ ছিল, এবং আমি আমার ওয়াইফকে পাওয়ার পরে মনে হলো যে আমি সম্ভবত সব কিছু ছেড়ে দেবো। ওর নাম ছিল সাথী, সাথী ছিল ওর নাম। তো আমি বললাম যে সাথীরে পাওয়ার পরে আমার লাইফে আর কোনো চাওয়া নাই, আমি ওর সঙ্গে আমার বাকি জীবন কাটাই দিব। এবং সে অত্যাধিক ভালো, আমাকে বুঝে হাজব্যান্ড হিসাবে, মানে আমাকে খুব ভালো বুঝে। তো তার সঙ্গে আমি থাকতেছি, পুরনো ইতিহাস সব কিছু ভুলে গেছি। এইরকম করে সময়গুলো কাটতেছে কাটতেছে কাটতেছে, প্রায় ওরে বিয়ে করার 2.5 থেকে 3 মাস বা 4 মাস পরের ঘটনা বলতেছি। 4 মাস ও তখন প্রেগনেন্ট হয়েছে, ওর পেটে বাচ্চা আছে। তো পেটে বাচ্চা আসার পরে ও আমার একদিন বলে যে চলেন আমরা একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। তা আমি বললাম যে তুমি কক্সবাজারে যাইবা? বলে হ্যাঁ চলো একটু কক্সবাজার যাবো। তো আমি তখন তারা নিয়ে কক্সবাজার ঘুরতে গেলাম। তো যাওয়ার সময় ওই সময় মনে হয় কোনো একটা মৌসুম ছিল, এবং মৌসুম থাকার কারণে কক্সবাজারে প্রচুর মানুষ, মানে হোটেল পাওয়াটা অনেক দায় হয়ে গেল। আমরা তখন করলাম কি, কক্সবাজার থেকে 0 পয়েন্টের ওই দিকে চলে গেছি। তারপরে যে লাল কাঁকড়া ব্রিজের ওই দিকে গিয়ে আমরা তখন একটা অন্যরকম একটা জায়গার ভিতরে এখন একটা রিসোর্ট ভাড়া করছি। তো রিসোর্ট ভাড়া কইরা আমি ওইখানে ছিলাম। দ্বিতীয় দিনের দিন লাল কাঁকড়া বলে যে বীজটা আছে, ওই বীজটা হয়তো আপনারা অনেকেই ছিলেন যারা কক্সবাজার গিয়েছেন। লাল কাঁকড়ার বিচে একদিন বিকালবেলা আমি ওর সঙ্গে হাঁটতেছি। তো খালি পায়ে আমিও হাঁটতেছি, ও হাঁটতেছে। এর ভিতরে খালি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার পায়ের মধ্যে কী যেন একটা খোঁচা লাগে। যেহেতু ধরেন সমুদ্রের পাড়ে মাটি তো নরম থাকে, এবং একটু কাদা একটু ভিজা ওরকম অবস্থার মধ্যে হাঁটতেছিলাম খালি পায়ে, ও খালি পায়ে আমিও খালি পায়ে, এবং এই হাঁটার ভিতরে আমার পায়ের মধ্যে কী যেন একটা খোঁচা লাগে। তো খোঁচা লাগার পরে আমি তো বুঝতে পারিনি যে খোঁচাটা কিসের খোঁচা লাগছে, জানি না। না লাগার পরে, না বোঝার পরে তখন আমি যথারীতি রাত্রে এসে শুয়ে গেছি। সকালবেলা হলো কি, যে জায়গাটার মধ্যে খোঁচাটা লাগছে ওই জায়গাটা একটু আপনার মানে ফুলে গেছে, লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে আমি আকলিমারে বললাম যে দেখো আমার জায়গাটা এরকম এরকম লাল হয়ে গেছে, মানে সরি এই সাথীরে বলতেছিলাম যে কী করা যায়। সাথী তখন বলে যে সমস্যা নাই, হয়তো বীজের পারে কাঁকড়া, তো এটা তো লাল কাঁকড়ার বীজ, হয়তো মনে হয় কোনো কাঁকড়ার খোঁচা টোচা লাগছে তোমার পায়ে, এই জন্য মনে হয় এরকম হয়েছে, এটা কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। এই করে প্রায় 3 দিনের মাথায় আবার এদিকে তার সঙ্গে ঘোরাফেরা করছি। এই জিনিসটা আবার খুব একটা বেশি খেয়াল করি নাই। আবার এটার পরে ধরেন আপনার শু পরছি, সবসময় শু পরে চলাফেরা করছি। আবারও চিটংয়ে চলে আসে, ওখান থেকে ঘোরাফেরা করে চিটংয়ে আসি। এবং আসার পরে আমি তো তেমন কিছু করতাম না, বাড়ি ভাড়া পাইতাম, বাড়ি ভাড়া টাকা দিয়ে চলতাম। এর ভিতরেই দেখা গেল কি যে আমার এই পায়ের মধ্যে সমস্যাটা আবার বিকট আকার ধারণ করছে। এবার দেখলাম যে এটা থেকে পানি বেরোইতে আসছে, মানে ভিতর থেকে পুঁজ বেরোইতে আসছে, মনে হয় এটা পাকছে। তো আমি তখনও ডাক্তার দেখালাম না, অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ আনলাম, এবং আপাতত ওই যে ফার্মেসির ডাক্তার আছে ফার্মেসিতে তাদেরকে দেখায় কিছু ওষুধ আনছি। এবং আনার পর দেখলাম যে এটা মোটামুটি আরও আকার, মানে আরও বেশি খারাপ হয়ে গেছে। এবার যখন বেশি খারাপ হয়ে গেল, আমি তখন আমার বউর সাথে নিয়ে MBBS একটা ভালো ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললো যে বিষাক্ত, মানে খুবই বিষাক্ত একটা মাছের বা কিছুর একটা খোঁচা লাগছে। উনি বললো যে ঠিক হয়ে যাবে, উনি ওষুধ দিল। আমি এই ওষুধগুলো আবার নিয়ম মাফিক খেতে পারি নাই, আবার এই খাইতাম না। এরকম করতে করতে দেখা গেল যে জায়গাটা পুরো পচে গেছে, মানে যে জায়গাটার মধ্যে খোঁচাটা লাগছে জায়গাটা পচে গেছে। এবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে যে এই জায়গাটা, মানে পচা জায়গাটা কেটে ফেলতে হবে, এখানে নাইলে আরও বড় ধরনের সমস্যা হবে। তো তাহলে অপারেশন করতে হবে। এবার আমি কি করবো, আমি চাইতেছিলাম যে মেডিসিনের মাধ্যমে সারা যায় কিনা, অপারেশনে না যাই। অ্যান্ড মেডিসিন খাইতেছি, কিন্তু মেডিসিনের মাধ্যমে এটা সরার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে না। তবে সবশেষ অপারেশন করতে হবে। এবার অপারেশন করলো, অপারেশন করার পরে এই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে, মানে এরকম গর্ত হয়ে গেছে। এবং গর্ত হয়ে যাওয়ার পরে ডাক্তার যেভাবে আমাকে চলাফেরা করতে বলছিল, আমি ওইভাবে চলাফেরা করি নাই। ওখানে পানি লাগাইতে মানা করছে, আমি পানি লাগাইছি, হাঁটা চলা করছি, এবং ওভাবে নিয়ম মাফিক না চলার কারণে দেখা গেল যে আবারও ব্যথা দেখা দিছে। এইবার ব্যথা দেখা দেওয়ার পরে এবার মোটামুটি খুব মারাত্মক অবস্থা হয়ে গেছে। সেখান থেকে এই ছিদ্রটা দিয়ে, মানে এই জায়গাটি তখন হাড্ডির মধ্যে লেগে গেছে। যখন হাড্ডির মধ্যে লেগে গেছে তখন তো ভাই আমি অবাক, মানে আমি তো তখন একেবারে মানে কী করবো আমি তখন আর বুঝতে পারতেছিলাম না। হাড্ডির মধ্যে যখন লেগে গেছে, এবার আমি চট্টগ্রামের বড় বড় ডাক্তার দিকে দেখাইতেছি, এবং এটা দিনে দিনে খুব খারাপের দিকে যাইতেছে।
একটা পর্যায়ে সেখানকারই এক ডাক্তার তখন বলতেছে যে এটা তো মারাত্মক কিছু, আপনার এই পাটা মনে হয় মানে এই পায়ের যে মানে টাকনু থেকে নিচের অংশটা এটা তখন পুরোটা আপনার আমি এটা মানে নাড়াচাড়া করতে পারতাম না, এটা মুভ করতে পারতাম না, এটা তখন এমন একটা অবস্থা হয়েছে মানে বিষাক্ত ফোড়ার মতো হয়ে আছে, এটার মধ্যে ধরলিয়ে তখন বিষ করে মানে ব্যথা করে। এবার আমার ডাক্তার বলতেছে যে আপনাকে মানে এই জায়গাটা কেটে ফেলতে হবে, মানে নিচের এই জায়গাটা কেটে ফেলতে হবে। আমি বললাম যে ভাই এটা আপনি কী বলেন, আমার এটা কেটে ফেলতে হবে। আমি তখন কাটলাম না কাইটা আমি তখন চলে গেলাম ইন্ডিয়াতে, বিশ্বাস করে ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়া ট্রিটমেন্ট নিতে শুরু করছি, ইন্ডিয়াতে দেখাইলাম আমি পাটা কাটবো না আর কি। ইন্ডিয়াতে যাওয়ার পর আমার একটা পুত্র সন্তান হয়েছে। আমি যখন ইন্ডিয়াতে যাই তখন আমার একটা ছেলের সন্তান হয় এবং আমি তখন খবর পাই, ইন্ডিয়াতে যাওয়ার পরে খবর পাই যে আমার ছেলে হয়েছে। আমি খুব খুশি হই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ছেলে দিছে, আমার আল্লাহর কাছে আর তেমন কোনো কিছু চাওয়া নাই। পরে ইন্ডিয়াতে দেখালাম, ইন্ডিয়াতে দেখানোর পরে ইন্ডিয়াতে আমি কয়েক মাস থাকলাম, কোনোভাবেই কাজ হলো না, ইন্ডিয়া থেকে ফিরে আসছে। আর টাকা কিন্তু যাইতেছে, মানে প্রচুর টাকা যাইতেছে, আমি ঋণ করতেছি, কারণ আমি তো কোনো চাকরি বাকরি করতাম না, আমার ব্যাংকে জমানো যা টাকা আছে এগুলোই যাইতেছে, ব্যাংকের টাকা মোটামুটি শেষ। এবার চিন্তা ভাবনা করতেছে আমি পাটা কাটবো না, আমি সিঙ্গাপুরে যাব, ডক্টরের সঙ্গে কথা বলি, তারপরে আমাকে বলে আপনি সিঙ্গাপুরে যান এবং সেখানে ট্রিটমেন্ট আপনার ইন্ডিয়ার থেকে অনেক ভালো হবে, সেখানে যান। একইভাবে আমি সিঙ্গাপুরেও গেলাম, বাট সিঙ্গাপুরে যাওয়ার পরে সেখানকার যে ডক্টর ছিল তারা বললো আমি ইন্ডিয়াতে গিয়ে যদি টাইম ওয়েস্ট না করে ডিরেক্টলি সিঙ্গাপুরে চলে আসতাম তাহলে হয়তো তারা কিছু একটা করতে পারতো, তবে এটা লাস্ট স্টেপে আছে, এটা কেটে ফেলতে হবে, কাটা ছাড়া কোনো উপায় নেই। তো আমি বললাম যদি কেটেই ফেলতে হয় তাহলে আমি সিঙ্গাপুরে কেন করব, আমি তো বাংলাদেশেই করতে পারি। সে জায়গা থেকে পরে আমি এই সিঙ্গাপুরে অপারেশনটা না করে আমি বাংলাদেশে চলে আসি এবং বাংলাদেশে আসার পরে বাংলাদেশে আমি তখন অপারেশনটা করি। তো অপারেশনটা করার পরে আমার যদি অপারেশনটা সিঙ্গাপুরে করতাম তাহলে আমার মনে হয় ভালো হতো। সিঙ্গাপুরে না করে আমি অপারেশনটা যখন বাংলাদেশে করি, আমার ওই যে পায়ের টাকনুর উপরের অংশটা তখন মোটামুটি এটা সম্পূর্ণভাবে ওরা তখন কেটে ফেলে। তখন আমি এটার মধ্যে প্লাস্টিকের একটা লাগাই দেওয়া চলতেছিলাম, এই ব্যথাটা আবারও বাড়তেছে, এটা শেষ হচ্ছে না, আবারও বাড়তেছে। এইবার আমার বউ কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করে। এবার করলাম কি, এবার এই পা পুরোটাই কাটতে হবে, মানে এই পা পুরোটাই কেটে ফেলতে হবে। হায় আল্লাহ, আমি এখন কি করব, এই পা নিয়ে তো আমি চলতে পারি না, আমার এই পুরো পা কেটে ফেলতে হবে। এখন ডাক্তার বলতেছে পুরো পা কাটা লাগবে। এবার এই পা কেটে ফেলবো এবং এরই মাঝে আমি যে পায়ে টাকনু কাটছে, আমার বউ কিন্তু সাথে আমার সঙ্গে থাকতে চায় না, যায় ঝামেলা করতেছে। আবার আমি অনেক টাকা ঋণ করে ফেলছি, বাড়ি বন্ধক দিছি, বাড়ি বন্ধক টন্ধক দিয়ে আমি মোটামুটি অনেক টাকা ঋণ করছি, আমার অনেক টাকা চলে গেছে শুধু এই পায়ের জন্য, এই পায়ের পিছনে। সবশেষ হলো কি যে আমার এই পায়ের ইয়াটা কেটে ফেলতে হইলো, মানে পায়ের ওই সাইডটা আমার কেটে ফেলতে হয়েছে, পুরো পাটা কেটে ফেলছি। পুরো পাটা কেটে ফেলার পরে আমার তখন চলাফেরা আরও দায় হয়ে গেল, আরও কষ্টসাধ্য হয়ে গেল, চলাফেরা করতে পারি না। এরই মাঝে হলো কি যে পা কেটে ফেলছে, আমার বউ আমার সঙ্গে থাকবে না, ওর বাপ মারেও বলতেছে ভাল লাগে না, আমি ওর সঙ্গে থাকবো না, ওর পা নাই, ও আমার সঙ্গে থাকবে না, আমি ওর সঙ্গে থাকবো না, এই সেই মানে যায় ঝামাল, ও অন্যরকম কিছু করতেছে। আমি সাথীকে তখন এতটাই ভালোবাসছি যা বলার মতন। আমি সাথীকে বললাম সাথী আমার তুমি ছাইরা যাও না, তুমি যা চাও আমি তাই দিব। ও আমারে বলে যে না আমি আপনার সংসার করব না, আপনার পা কেটে ফেলছেন, আমার আপনাকে ভাল লাগে না, এটা সেটা। আমি তখন তারে বললাম যে দেখো, এরপরে সে দাবি করলো যে আপনি আমার একটা ভালো শপিং করাই দেন না, একটা ভালো ড্রেস আপ কিনে দেন না, আমার কোনো কিছু দেন না, আপনি শুধু টাকা জমান, আপনার পায়ের পিছনে এত টাকা চলে গেছে, মানে ও আমার সংসার করবে না। আমি বললাম তোমার আমি শপিং করাই দিই না, তখন তো সাথী আমার মানে সাথী যদি চলে যায় সেই সময়টাতে আমাকে ছেড়ে তখন আমি পুরোই একা হয়ে যাব, আমার আর কিছুই থাকবে না। তখন আমি তারা বললাম যে তুমি আমার কাছে কী চাও, তুমি যে আমি তোমার বলতেছো শপিং করাই দিনে, টাকা দিনে, এই দিনে সেই দিনে, আচ্ছা যাও আমার পুরো বাড়িটা আমি তোমার নামে লিখে দিব। আমি হঠাৎ করে এটা কেন বলে ফেললাম বা কোন মুখ দিয়ে বললাম আমি সেটাও বুঝতে পারি নাই। ওর এটা বলে না বাড়িটা তোমার নামে লিখে দিব। ও বলে ঠিক আছে, যদি বাড়ি লিখে দেন তাহলে আমি আপনার সঙ্গে সংসার করবো, নাহলে আমি আপনার সঙ্গে সংসার করবো না, আমার ইচ্ছা নাই। এবার আমি সম্পূর্ণ নিজের মতে, মানে একজন মদ খাওয়া নেশাখোর মানুষ যেরকম করে সিদ্ধান্ত নেয় সেই রকম সিদ্ধান্তই আমি তখন এই বাড়িটা ওর নামে লিখে দিলাম, তাও আমার সংসার করুক। বাড়ির যে আমি লিখে দিলাম, আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন কাউরেই কিন্তু আমি বিষয়টা জানাই না। অবশ্যই পরে আমার মা বলছে যদি কষ্টের টাকা দিয়ে বাড়িটা কিনতাম তাহলে সবাইকে জানাইতাম, দেওয়ার আগে একটু চিন্তা করতাম, কষ্টের টাকা দিয়ে তো কিনি নেই, যার জন্য আমি ওদের কাউরেই জানাই না। বাড়িটা তখন আমি সাথীর নামে লিখে দিলাম। এবার বাড়ি লিখে দেওয়ার পরে ভাই সাথীর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আগে তো মোটামুটি ছিল আমার সঙ্গে ভালোই, তো বাড়ি লিখে দেওয়ার পরে ও ভাই আরও খারাপ। ওই আমার সামনে অন্য ছেলেদের সঙ্গে কথা বলে, আমার বাসায় অন্য ছেলেদেরকে নিয়ে আসে। এই বাড়িটা লিখে দেওয়ার প্রায় বৎসর খানিকের মাথায় ও এত বেপরোয়া হয়ে গেল, এত খারাপ হয়ে গেল যা বলার মতো না। একটা সময় ও ডিরেক্টলি করলো কি আমার সঙ্গে ঝগড়াঝাটি, ওর কথাই একটা যে আমার যাতে ও সব মেনে নিতে হবে, ও নাইট ক্লাবে যাবে, ও বিভিন্ন ছেলে বাসায় আনবে, ও বিভিন্ন ছেলেদের সাথে চলাফেরা করবে, আমার এগুলো ওর মেনে নিতে হবে।
আমি বললাম আমি কেন এগুলো মানবো, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার ওয়াইফ, আমি এগুলো মানবো কেন? এখন আমার শারীরিক একটু দুর্বলতা ছিল, সেটাও হয়তো আপনাকে বলি, পা যেহেতু ছিল না, সেখানে অপারেশনের ক্ষেত্রে আমার মানে শারীরিক দুর্বলতা দেখা দেয়, আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্কও করতে পারি না। এখন ওর ডিমান্ড হলো এটা, তো তুমি তো আমার সাথে থাকতে পারো না, তাহলে আমার অন্য ছেলের কাছে যাওয়াই লাগবে। তো এইগুলো মেনে নিতে না পেরে ওর সঙ্গে একদিন আমার তুমুল রকমের ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পর ও তখন গ্রামের বাড়িতে চলে গেছে ওর বাপ মায়ের কাছে। ওর বাপ যেহেতু প্রাক্তন মেম্বার, ওর বাপের তো আবার ভালো ডিমেন আছে। ওর বাপ তখন করলো কি, যখন জানতে পারছে জন্য আমি বাড়ি লিখে দিয়েছি, ওর বাপ নিজে ওর সাপোর্টে গিয়া তখন আমাকে ডিভোর্স করাই দিল, ওরে দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তখন আমি বললাম যে আমি বাড়ি লিখে দিয়েছি। ও বলতেছে যে না, বাড়ি আমি লিখে দিই নাই, বাড়ি নাকি ওর বাপে আমার কাছ থেকে কিনছে, মেইন নামে আমার কাছ থেকে বাড়ি কিনছে। আমি বললাম আমি তো বাড়ি ওরে দান করছি। উনি বলে টাকা দিছো, এবং টাকা দিছে, এটা দলিল করতে অনেক বেশি টাকা খরচ হবে, যদি বিকৃত হয় এই জন্য তুমি দান দলিল দিছো আমার মেয়ের নামে, তবে আমি এটা কিনছি। মানে বাপ মেয়ে দুজনে আমার সঙ্গে পোল্ট্রি নিয়ে আনে। মুহূর্তের মধ্যেই তার বাবা লোকজন দিয়ে একরকম ধাক্কে মাহিরা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে যখন বের করে দেয় আমি তখন পুরোই পঙ্গু, আমার তো এক পা নাই, আমি চলতেও পারি না। এবং সবশেষ তখন আমার মায়ের বাড়িতে আমি তখন আসি। তো আমার যে ছোটো ভাই বোনগুলো আছে, আমি ওদের লাথি উষ্টা খাইতেছি, ওদের বাড়িতে থাকতেছি, তখন একেবারেই পঙ্গু। আর আমার এই পায়ের জন্য প্রচুর ওষুধ খাওয়া লাগতেছে। ওষুধের টাকা মা অনেক সময় দেয়, অনেক সময় ভাইরা দেয়, অনেক সময় দেয় না। মানে মোটামুটি তখন একেবারে আমি জিরো হয়ে যাই, জিরোতেই চলে যাই। এবং সবশেষ আমার অবস্থা এতটাই নাজেহাল হয়ে যায় যা বলার মতো না। মানে একেবারে ভিক্ষুকের মতো অবস্থার মধ্যে আমি চলে যাই। এবং সব স্টেপে এসে আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় আকলিমার সঙ্গে অন্যায় করেছি। আমার মনে হয় আমি আকলিমার সঙ্গে অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি তখন এই আকলিমার অন্যায় অপরাধ থেকে বাঁচার জন্য আমি আকলিমার খবর নিতে শুরু করি, আকলিমার মায়ের খবর নিতে শুরু করি, এবং আকলিমার যে গ্রামের বাড়ি আছে সেখানে খোঁজ খবর নিই। এবং সেখানে খোঁজ খবর নিয়ে যেটা আমি জানতে পারি, যেটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, আমি জানতে পারি আকলিমার যে মা ছিল রোকসানা খালা, ওই রোকসানা খালারে আকলিমা সৌদি আরবে নিয়ে গেছে। মানে রোকসানা খালাও এখন সৌদি আরবে আছে। তো সৌদি আরবে তারা কোন জায়গায় আছে, কোথায় আছে, আমি আকলিমার আর কোনো খবর পাই নাই। ওই যে ওকে সিআইডি ধরে নেয়, আমার তো আর কোনো যোগাযোগও নাই, সেখান থেকে ওরা কোথায় আছে জানি না। তবে তাদের গ্রামের ঠিকানায় গিয়ে আমি যেটা জানতে পারলাম যে তারা এখন বেশ ভালো আছে সৌদি আরবে, এবং মা মেয়ে দুজনেই সৌদি আরবে থাকে। আমি তাদের কোনো যোগাযোগ বা কন্ট্রাক্ট এরকম কোনো কিছুই পাই না, তারা গ্রামের কারোর সাথে যোগাযোগ রাখে নাই। এমনিও নাকি ওর মাকে নিয়ে যাওয়ার সময় অনেকের সঙ্গে কথাবার্তা বলছে। আমি একটা নাম্বার যদিও পাইছি, ওই নাম্বারটা বন্ধ, নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাই, নাম্বারটা বন্ধ, আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। আজকে বহু বছর এবং লাস্ট জায়গায় এসে আজকে আমার কাছে মনে হলো যে আমি আপনাকে পাইছি, আপনার কাছে আমার দুঃখের কথাগুলো বলে। আমি জানি অপরাধী, আমি আমার বউ আকলিমার কাছে কোনো কিছুই চাই না। এবং আমি অনেকেই দেখি যে সৌদিতে যারা থাকে তারা আপনার গল্পগুলো শোনে, বিশেষ করে মহিলারা। আমি অনেকের সঙ্গে কথা বলি এবং সৌদি আরব অনেক মহিলাদের সাথে কথা বলি, তারা বলে যে আপনার গল্পগুলো তারা শোনে। তো হয়তো আমার বউও আপনার আমার এই গল্পটা শুনতে পারে। তো ভাই আমি আপনার মাধ্যমে আমার বউয়ের কাছে ক্ষমা চাই, আমার বউ যেন আমাকে মাফ করে দেয়। আমি তার কাছে কোনো টাকা চাই না, পয়সা চাই না, আমার ভাই বোনের লাথি উষ্টা খেয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। কিন্তু আমি তার কাছে ক্ষমা চাই, যদি পারে সে যেন আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। আজও চোখটা বন্ধ করলে আমার কাছে মনে হয় যে আমি বড় অন্যায় করেছি। যদি আল্লাহ আমাকে মাফ করে তার তরফ থেকে আমি ক্ষমা চাই। ভাই আপনি আমার গল্পটা রেকর্ড করবেন এবং আমার কথাগুলো তার কানে পৌঁছে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ জসিম উদ্দিনের জীবনের এই মর্মান্তিক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, আমি প্রতিটা গল্পের মাঝে আপনাদেরকে একটা কথা বলে থাকি, সবসময় বলি যে আপনি যদি কোনো পাপ করেন, আপনি নিশ্চিত থাকেন এই পাপের শাস্তি আপনি দুনিয়াতে পাবেন। আপনার কোনো সুযোগ নেই যে আমরা যখন পাপ করি আমরা তখন চিন্তা করি হয়তো এই পাপের শাস্তি আমি পাবো না, পাপ করলাম, বেঁচে গেলাম, সেরে গেলাম। আমরা হয়তো এটাই মনে করি যে কাউকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা আনলাম, সেই টাকা দিয়ে আমি গাড়ি বাড়ি করে ফেললাম, আমি বড়লোক হয়ে গেলাম, এটাই হয়তো জীবনের শেষ। না, এটাই কিন্তু জীবনের শেষ নয়। আপনি জীবনে কতদিন বেঁচে থাকবেন এটা আপনি বলতে পারেন না। আপনার ভবিষ্যৎ জীবনে আপনার সঙ্গে কি ঘটবে সেটা আপনি বলতে পারেন না। সুতরাং আপনাকে মানতেই হবে যে হয়তো আপনি যেই অন্যায় করেন, যেটাই করেন, দিন শেষে আপনাকে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে, এবং এই দুনিয়াতেই অপরাধের শাস্তি আপনাকে ভোগ করতে হবে, যেমনটি জসিম উদ্দিন করেছে। আজকের এই গল্প থেকে যদি আপনি ভালো হতে না পারেন তবে আর কখনোই ভালো হবেন না। এখনও সময় আছে। যদি কাউকে কোনোভাবে ঠকিয়ে থাকেন, কাউকে ধোকা দিয়ে থাকেন, সে পথ থেকে ফিরে আসেন, অন্তত এই মাহে রমজানের উসিলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মধ্যে এখানে বিদায়। দেখা হবে নতুন দিন, নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।